নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সাহিদ ইকবালের লেখা ইথিকা। ইথিকা ঘুমিয়ে ঘুমিয়ে খুব মিষ্টি একটা স্বপ্ন দেখছে। ইথিকার বয়স 19। সে যে স্বপ্নটি দেখছে তা ওই বয়সের সব মেয়েই দেখে থাকে। ইথিকা দেখল সে অদ্ভুত সুন্দর একটা নৌকায় করে চলেছে। কোথায় চলেছে জানে না। নৌকাটি আগাগোড়া নীল রঙের মখমল দিয়ে মোড়ানো। মখমলের নৌকা জলে ভাসতে পারে না, অথচ এই নৌকা ভাসছে। স্বপ্নের মধ্যে দারুণ মানিয়ে গেছে দৃশ্যটি। নৌকা যে চালাচ্ছে তার মুখ ভালো করে দেখা যায় না, চারপাশে কেমন আলো আঁধারি। ইথিকা জানতে চাইল, আমরা কোথায় চলেছি? আশ্চর্য ভারী গলায় কেউ জবাব দিল, অচিনপুর। ইথিকার বুকের ভেতরটা শিরশির করে উঠল। মানুষের গলা এত সুন্দর হয়? সে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করল লোকটার চেহারা, কিন্তু দেখতে পেল না। বাতাসে নৌকার গোলাপি পাল উড়ে এসে দৃষ্টি আড়াল করে দিল। নৌকার পালটিও মখমলের। ইথিকা বিরক্ত হয়ে এক হাতে টেনে ধরল সেটি। টানাটানিতে নৌকার পাল ছিঁড়ে গেল। মখমলের কিছু অংশ রয়ে গেল ওর হাতে। একটু সময়ের মধ্যেই গলুয়ের বসা লোকটাকে দেখে নিল ইথিকা। কাকে দেখল সে? অল্প বয়সী সুদর্শন এক লোক বসে আছে নৌকার ওপাশে, হাতে রূপালী বৈঠা। ইথিকার চোখে চোখ পড়তেই সুন্দর করে হাসল সে, বলল, ভয় নেই, আমি তো আছি। ঘুম ভাঙার পরেও ইথিকার মনে হলো সে নৌকায় বসে আছে এবং নৌকাটি অল্প অল্প দুলছে। নদীর কুলকুল শব্দ ওর কানে বাজছে। লোনা বাতাসের ঝাপটা লাগছে চোখে মুখে। স্বপ্নের ঘোর পুরোপুরি কেটে যাবার পর ইথিকা বিছানা থেকে নামল। অন্ধকারে বোঝার চেষ্টা করল দক্ষিণ কোন দিকে। প্রতিবারই ওর এরকম হয়। ঘুম ভাঙার পর উত্তর দক্ষিণ গোলমাল হয়ে যায়। বিছানার ডান পাশে টেবিল এবং টেবিলের উপর পানি ভর্তি জগ ও গ্লাস। হাত বাড়ালেই নাগাল পাওয়া যায়। আজ কিছুতেই পাওয়া যাচ্ছে না। ইথিকা বিরক্ত হয়ে বেড সুইচ টিপে বাতি জ্বালাল। মুখের উপর আলো পড়লেই সোনিয়ার ঘুম ভেঙে যায়। আজও ভাঙল। সে ঘুম ঘুম গলায় জানতে চাইল, কি হয়েছে রে ইথি? উত্তরে ইথিকা কিছু বলল না। সোনিয়া লক্ষ্য করল ইথিকা কিছু একটা তার হাতের মুঠোয় লুকিয়ে ফেলল। সোনিয়া জানতে চাইল, তোর হাতে কি? কিছু না। জগ থেকে গ্লাসে পানি ঢালল ইথিকা। পরপর 2 গ্লাস পানি খেল। বাতি নিভিয়ে শুয়ে পড়ার সময় দেখল সোনিয়া আবার ঘুমিয়ে পড়েছে। একটা নিঃশ্বাস ফেলল ইথিকা। তার এই বোনটি খুব সহজেই ঘুমোতে পারে, আবার জাগতেও পারে। স্বভাবটাও ছেলে মানুষের মতো, এই রাগ এই ভাব। দূরে কোথাও দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজার সময় সংকেত শোনা গেল। ভোর হতে আর বোধহয় বেশি বাকি নেই। ইথিকা শুয়ে শুয়ে ভোর হওয়ার জন্য অপেক্ষা করতে লাগল। আজ রাতে আর ঘুম হবে না ওর। ঘাপলা হয়েছে, কোথাও বড় কোনো ঘাপলা হয়েছে, ভাবল ইথিকা। ওর হাতের মুঠোয় গোলাপি মখমলের টুকরোটা এলো কোত্থেকে? এ বাড়িতে কেউ মখমল ব্যবহার করে না। স্বপ্নে দেখা নৌকার ছেঁড়া পালের অংশ ওর হাতে রয়ে গেছে। এ কথা তো কেউ বললেও বিশ্বাস করবে না, উল্টে ওকেই পাগল ঠাউরাবে। অথচ সে জানে এ মখমল ওখান থেকেই এসেছে। এখন সে কি করবে? বাসা থেকে বেরিয়েই বৃষ্টির মুখে পড়লেন এখলাস উদ্দিন সাহেব।
এরকম হবে তিনি ভাবেননি। ভুল করে ছাতা ফেলে এসেছেন বাসায়। অবশ্য আনলেও তেমন কাজ হতো না, মুষলধারে বৃষ্টি। সদর আলীর দোকান পর্যন্ত পৌঁছাতেই ভিজে একসা হয়ে গেলেন তিনি। এখলাস উদ্দিন সাহেবকে দেখে শশব্যস্ত হয়ে উঠল সদর আলী। তড়িঘড়ি করে তোয়ালে এগিয়ে দিল, গরম চা বানিয়ে দিল 1 কাপ। তারপর জানতে চাইল, এইরকম বৃষ্টির মধ্যে কেন বেরিয়েছেন? এখলাস উদ্দিন কোনো জবাব দিলেন না। অজ্ঞাত কারণে দোকানের লোকজন তাকে খুব খাতির করে। কেন করে তা তিনি জানেন না। তিনি নিয়মিত কোনো খরিদ্দার নন, অনেক টাকা পয়সার মালিকও নন, সামান্য একজন স্কুল শিক্ষক। লোকজন কেন শুধু শুধু তাকে মান্যগণ্য করবে? বৃষ্টি একটু ধরে এলে আবার রওনা হলেন এখলাস উদ্দিন। নিষেধ করা সত্ত্বেও কোত্থেকে একটা ভাঙা ছাতা জোগাড় করে দিল সদর আলী। বলল, পরে যখন খুশি ফেরত দিলেও চলবে। রব্বানী সাহেবের বাসায় পৌঁছাতে পৌঁছাতে 6:20 বেজে গেল। অথচ তার টিউশনি সন্ধ্যা 6টায়। কোনো কারণ ছাড়াই নিজের উপর রেগে গেলেন এখলাস উদ্দিন সাহেব। সময়ের এদিক ওদিক হওয়া তিনি পছন্দ করেন না। ব্যক্তিগত জীবনে তিনি খুব নিয়মনিষ্ঠ মানুষ। বাসায় ঢোকার পর তাকে 17 মিনিট বসে থাকতে হলো। এটাও একটা ব্যতিক্রম। তিনি আসার আগেই ছাত্রী 2 জন টেবিলের উপর বইপত্র সাজিয়ে বসে থাকে কিংবা দরজার পাশে এসে দাঁড়ায়। এখলাস উদ্দিনের মনে হলো আজ এ বাসায় কিছু একটা হয়েছে, হয়তো সপরিবারে বেড়াতে গেছে কোথাও। তিনি একবার ভাবলেন চলে যাবেন। সালাম আলাইকুম স্যার। এখলাস উদ্দিন দেখলেন 2 বোনের মধ্যে ছোটটি, যার নাম সোনিয়া, পড়ার ঘরে এসে ঢুকল, হাতে বইপত্র। কিছু মনে করবেন না স্যার, আপনাকে বসিয়ে রাখলাম। সোনিয়ার গলায় দুঃখিত হওয়ার কোনো নমুনা দেখা গেল না। সে সহজ ভঙ্গিতে চেয়ার টেনে বসল, বই খাতা টেনে নিল সামনে, যেন 17 মিনিট কাউকে বসিয়ে রাখা কোনো ব্যাপারই নয়। ইথিকা কোথায়? কঠিন গলায় জানতে চাইলেন এখলাস উদ্দিন। ওর শরীর ভালো নেই বলেই হাসল সোনিয়া। মেয়েটির হাসি রোগ আছে। রাগে এখলাস উদ্দিনের গা জ্বলে গেল। হাসি তামাশা তিনি একদম সহ্য করতে পারেন না। কোথাও ভালো টিউশনি পেলে এ টিউশনি ছেড়ে দেবেন, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? জানতে চাইলেন প্রফেসর চৌধুরী। কেন? এরকম মাইনর সমস্যা নিয়ে তুমি? এটা মাইনর সমস্যা নয়, বাধা দিয়ে বললেন গোলাম রাব্বানী। দেখো রাব্বানী। প্রফেসর চৌধুরীর গলায় স্পষ্ট তিরস্কার। মেয়ে তোমারও আছে, আমারও আছে। মেয়ের ভালো মন্দ নিয়ে চিন্তা করো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু উঠতি বয়সের একটি মেয়ে স্বপ্নে কি দেখলো না দেখলো? তুমি সবটা এখনো শোনোনি। কারো প্রাইভেট স্বপ্ন বৃত্তান্ত শোনার ধৈর্য আমার নেই। ব্যাপারটা এখন স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নয়। তার মানে তোমার মেয়ে কি এখন জেগে জেগেই নৌকায় চড়ে বেড়াচ্ছে নাকি? তুমি ব্যাপারটা খুব হালকাভাবে নিচ্ছ। আহত হলেন গোলাম রাব্বানী। ঠিক আছে, অল রাইট, তুমি ডিটেলসে বলো, আমি শুনছি। সিরিয়াসলি শুনতে হবে, তা না হলে বলবো না। সিরিয়াসলি শুনছি, মাঝখানে বাধা দিতে পারবে না। ঠিক আছে, দেব না। গোলাম রাব্বানী বলতে শুরু করলেন, একদম শুরু থেকে। প্রফেসর চৌধুরী তার কথা রাখলেন, মাঝখানে কোনো রকম বাধা দিলেন না। বলা শেষ হওয়ার পরও অনেকক্ষণ চুপ করে থাকলেন, চোখ দুটো বন্ধ। গোলাম রাব্বানীর সন্দেহ হলো ব্যাটা হয়তো ঘুমিয়ে পড়েছে। চোখ খুললেন প্রফেসর চৌধুরী। বয়স কত? গোলাম রাব্বানী হকচকিয়ে গেলেন। কার? আমার? ঘর কাঁপিয়ে হো হো করে হেসে উঠলেন চৌধুরী।
আরে উল্লুক, তোমার না, তোমার মেয়ের। তোমার বয়স দিয়ে আমি কি করব? 19। নৌকার রং কি যেন বললে? নীল। পালের রং গোলাপি। নৌকায় কি সে একাই ছিল? জানি না, আমাকে বলেনি। তোমার মেয়েকে কড়া ঘুমের ওষুধ দিচ্ছি। প্যাড টেনে নিয়ে খসখস করে লিখতে শুরু করলেন প্রফেসর চৌধুরী। ইনসোমেনিয়ার কারণে এরকম হচ্ছে। আমার মেয়ের ইনসোমনিয়া? এটা তোমাকে কে বলল? কেউ বলেনি, অনুমান করে নিয়েছি। অনুমানের কারণ? তোমার মেয়ের বর্ণনা। খোলসা করো। তুমি নিজেই তো বললে ঘুমানোর মিনিট 10 পর সে স্বপ্ন দেখে জেগে ওঠে। জেগে ওঠার পর ঘড়িতে ভোর 5টা বাজার সংকেত শুনতে পায়। এখন তুমিই বলো কয়টার দিকে সে ঘুমায়? খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলালেন গোলাম রাব্বানি। মানলাম ওর অনিদ্রা রোগ আছে, তার সাথে এই স্বপ্নের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। তোমার মেয়ে আদৌ কোনো স্বপ্ন দেখেনি। হোয়াট? তোমার মেয়ে যা দেখেছে তা এক ধরনের কল্পনা, অবচেতন মনের কল্পনা। তুমি বলতে চাইছো সে জেগেই ছিল, ঘুমায়নি? জেগে জেগে কেউ স্বপ্ন দেখতে পারে না, কিন্তু কোনো কিছু নিয়ে সে গভীরভাবে চিন্তিত ছিল, অনেকটা ট্রান্সের মতো, যাকে আমরা ঘোর বা আচ্ছন্নতা বলি। ধরেই নিচ্ছ কেন যে সে ঘুমায়নি? কারণ আছে। ঘুমিয়ে ঘুমিয়ে মানুষটা দেখে তার কোনো রং বলতে পারে না। স্বপ্নে কোনো জিনিসের রং হয় না, অথচ এই মেয়ে রং বলতে পারছে, কাজেই সে ঘুমায়নি, একটা ট্রান্সের মধ্যে ছিল। কিন্তু গোলাপি রঙের মখমল? ওটা একটা বড় প্রমাণ যে তোমার মেয়ে ঘুমায়নি কিংবা স্বপ্ন দেখেনি। স্বপ্ন দেখার সময় মানুষের শরীরে এক প্রকার রিয়াকশন হয়, যাকে আমরা ইনভার্ট রিয়াকশন বলি। ওটা নর্মাল রিয়াকশনের ঠিক উল্টো। নর্মাল রিয়াকশনের বেলায় শরীরের কোনো অংশে ব্যথা লাগলে স্নায়ুর মধ্যে দিয়ে ওই খবর মস্তিষ্কে চলে যায়, আমরা তখন ব্যথা টের পাই। আর ইনভার্ট রিয়াকশনে আগে টের পায় মস্তিষ্ক, তারপর সেখান থেকে খবর পৌঁছে যায় শরীরের নির্দিষ্ট অংশে। ফলে শরীরের ওই অংশ স্বাভাবিক জখমের মতোই ব্যথা অনুভব করতে পারে, ফুলে যেতে পারে কিংবা অবশ হয়ে যেতে পারে। কিন্তু তোমার মেয়ের ব্যাপারটা তা নয়, ওর শরীরে কিছু হয়নি, জিনিসটা এসেছে সম্পূর্ণ অন্য জায়গা থেকে। কিন্তু তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? কয়েক মুহূর্ত ভাবলেন প্রফেসর চৌধুরী, তারপর আচমকা জানতে চাইলেন, ঠান্ডা না গরম? প্রথমে হকচকিয়ে গেলেও প্রফেসর চৌধুরীর হাত কলিং বেলের দিকে এগোতে বিষয়টি আঁচ করতে পারলেন গোলাম রাব্বানি। মুচকি হাসলেন তিনি। চা আনাতে পারো, আর কিছু খাবো না। বেল টিপে চায়ের অর্ডার দিলেন প্রফেসর চৌধুরী, তারপর চেয়ারে হেলান দিয়ে পা দুটো লম্বা করলেন। তোমার মেয়েকে একদিন নিয়ে এসো, আমার ধারণা তোমাকে সে অনেক কিছুই বলেনি, এমন কিছু যা সিদ্ধান্তে আসার জন্য খুব জরুরি। গোলাম রাব্বানি কোনো জবাব দিলেন না, তাকে চিন্তিত দেখাচ্ছে। তুমি আবার ভেবো না এটা ব্যাখ্যার অতীত কোনো রহস্য। ব্যাখ্যা ইতিমধ্যেই আমি পেয়ে গেছি, শুধু তোমার এবং তোমার মেয়ের সন্তুষ্টির জন্য হাতে নাতে প্রমাণ করা দরকার। তোমার ব্যাখ্যা শোনাও। রঙের কথাই ধরো, তোমার মেয়েকে আমি এর আগে যে কটি অনুষ্ঠানে দেখেছি প্রতিবারই ওর পরনে ছিল নীল রঙের জামা। ধরে নিতে পারি ওর প্রিয় রং নীল। কল্পনায় মেয়েটির অবচেতন মন একটি নীল রঙের নৌকা হাজির করেছে, তার মানে মেয়েটি নৌকার প্রতি খুব দুর্বল। আমার ধারণা নৌকা ভ্রমণের উপর তোমার মেয়ের মধুর কোনো শৈশব স্মৃতি আছে। লম্বা করে শ্বাস নিলেন গোলাম রাব্বানি। ইথিকার শৈশব কেটেছে মাতামুহুরী নদীর পাড়ে, কক্সবাজারের চকরিয়া থানায়, বাঁশখালী ওর মামার বাড়ি। নৌকায় করে চকরিয়া থেকে বাঁশখালী যাবার স্মৃতি ওর মনে থাকতে পারে। তারপর আসি গোলাপি রঙের পালের প্রসঙ্গ।
বলে চললেন প্রফেসর চৌধুরী। নীল রং যার প্রিয়, গোলাপি তার অপছন্দের হতেই পারে। পৃথিবীর সবাই যদি গল্প উপন্যাস লিখত, তাহলে যার যার অপছন্দের লোকটাকে বানাতো ভিলেন বা মন্দ চরিত্র। তোমার মেয়ে কল্পনায় কোনো মানুষরূপী ভিলেন পায়নি, পেয়েছে নৌকার পাল, তাই সেখানে ছড়িয়েছে অপ্রিয় গোলাপি রং। আমার বিশ্বাস নৌকার পাল তোমার মেয়ের সাথে কল্পনায় এমন কোনো আচরণ করেছে যা সে তোমাকে বলেনি। সব কিছু বুঝলাম, অধৈর্য হয়ে উঠলেন গোলাম রাব্বানি। কিন্তু কল্পনায় দেখা নৌকার পালর বাস্তব হাতের মুঠোয় কেন? তুমি মূল জিনিসটা এড়িয়ে যাচ্ছ। চা খেয়ে নাও, বললেন প্রফেসর চৌধুরী। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি নিজেও চায়ের কাপে চুমুক দিলেন। সোনিয়া কিছুতেই পড়ায় মন দিতে পারছে না, বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। সেই সন্ধ্যা থেকে একটি অঙ্ক নিয়ে বসেছে, এখনো পর্যন্ত মেলাতে পারেনি। এখলাসউদ্দিন ধৈর্যের চরম পরীক্ষা দিচ্ছেন, প্রাণপণ চেষ্টা করছেন চেহারা স্বাভাবিক রাখার জন্য, পারছেন না। তিনি শীতল গলায় জানতে চাইলেন, এটা কিসের অঙ্ক? ঐকিক নিয়ম, জানালো সোনিয়া। তাহলে তুমি সুদ কষা করছো কেন? সোনিয়া ফিক করে হেসে ফেলল। এখলাসউদ্দিন চোখ লাল করে তাকালেন, কিন্তু কোনো লাভ হলো না। হাসি এবং রাগ নাকি সংক্রামক, একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে সংক্রামিত হয়, ধারণাটা ভুল। এখলাসউদ্দিন কিছুতেই সোনিয়ার মধ্যে রাগ সংক্রামিত করতে পারলেন না। সোনিয়া বলল, স্যার, আজকে আমার মাথা কাজ করছে না, মনে হয় মাথা ধরেছে, আপনার জন্য চা নিয়ে আসি? এখলাসউদ্দিন কিছু বলার আগেই সোনিয়া ঘর থেকে বেরিয়ে গেল। এখলাসউদ্দিন বলতে চেয়েছিলেন, তোমার মাথা ধরার জন্য আমাকে চা খেতে হবে কেন? সোনিয়া রান্নাঘরে গিয়ে দেখল ইথিকা কেটলি থেকে চা ঢালছে। সে অবাক হয়ে বলল, তোর না শরীর খারাপ? এখন একটু ভালো লাগছে। পড়তে যাবি নাকি? না, স্যার এসেছে। আর তুই এখানে? চা নিতে এসেছি। স্যারের মেজাজ কেমন? ডান হাত উপরে তুলে দেখালো সোনিয়া। ভয়াবহ। তুই নিশ্চয়ই রাগিয়েছিস। মাথা খারাপ? ওনাকে রাগাতে হয় না, এমনি এমনি থার্মোমিটারের মতো উপরে উঠতে থাকে রাগ। শোন, যদি মুড একটু ভালো হয় একটা প্রশ্ন করিস তো ওনাকে। কোন প্রশ্নটা? সোনিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিস করে কি যেন বলল ইথিকা। শেষে বলল, উত্তরে কি বলেন আমাকে জানাবি। ঠিক আছে, চা ঢাল। এদিকে অনেকদিন আসা হয় না তার। শেষবার এসেছিলেন বছর 2 আগে। মাঝখানে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকায় রাস্তাঘাট কেমন অচেনা অচেনা লাগছে। আগেই রাব্বানির কাছ থেকে ঠিকানা জোগাড় করেছিলেন, তারপরও 6x1 জিগাতলার হলুদ রঙের বাসাটা খুঁজে বের করতে যথেষ্ট বেগ পেতে হলো। সোনিয়াই দেখতে পেয়েছে প্রথম। সাদা রঙের ল্যান্সারটা গেটের সামনে দাঁড়াতেই সে দৌড়ে এলো। গাড়ি থেকে ওসমান চাচাকে নামতে দেখে হাসি কান পর্যন্ত বিস্তৃত হলো তার। এসো চৌধুরী। ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলেন গোলাম রাব্বানি। বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? কাষ্ঠ হাসি হাসলেন প্রফেসর চৌধুরী। না, অসুবিধা হয়নি, তবে সুবিধাও বিশেষ হয়নি। জুতো খুলে আরাম করে বসো, আমি কফির জন্য বলছি। সোনিয়ার মাথায় আলতো করে চাঁটি মারলেন চৌধুরী। কিরে ছটফটি, কেমন আছিস? ভালো। তোর বোন কোথায়? ভিতরে শুয়ে আছে। শরীর বেশি খারাপ? না, ডেকে আনবো? আন। রাব্বানি বললেন, ব্যস্ত হচ্ছ কেন? কিছু মুখে দাও আগে, তারপর আস্তে ধীরে শুরু করো। না রে ভাই, আজকে আমার একটু তাড়া আছে। ঘড়ি দেখলেন প্রফেসর চৌধুরী।
বাসায় ফেরার পথে আবার বৃষ্টির মুখে পড়লেন এখলাস উদ্দিন। সদর আলীর ভাঙা ছাতা কোনো কাজে এলো না, বরং অতিরিক্ত একটা বোঝা হয়ে দাঁড়ালো। প্রবল বাতাসে ছাতা উল্টে গেল বার দুয়েক। বাসার কাছাকাছি এসে দড়াম করে পা পিছলে পড়লেন তিনি। ক্ষীণ গলায় ডাকলেন, ফুপু ফুপু। লাতিফা বারান্দায় দাঁড়িয়েছিলেন। বৃষ্টির কারণে এখলাস উদ্দিনের ডাক ওর কানে গেল না, তবুও হ্যারিকেন নিয়ে বাইরে বেরিয়ে এলেন। লাতিফার মধ্যে অতিরিক্ত একটা ইন্দ্রিয় কাজ করে। কাদা মেখে ভূত হয়ে গেছেন এখলাস উদ্দিন। ওই অবস্থায়ও তার মনে পড়ল ছাতাটা অন্যজনের। সচকিত হয়ে এদিক ওদিক তাকালেন তিনি। কোথায় গেল সেটা? কি খুঁজছিস? তীক্ষ্ণ গলায় জানতে চাইলেন লাতিফা। এখলাস উদ্দিন উত্তর দিলেন না। তিনি ছাতাটা খুঁজে পেয়েছেন। লাতিফার হাত থেকে হ্যারিকেনটা নিয়ে কলতলার দিকে রওনা হলেন পা টেনে টেনে। লাতিফা লক্ষ্য করলেন ছাতাটা ওদের নয়, অন্য কারোর, কিন্তু কিছু বললেন না। রাতে শোবার সময় এখলাস উদ্দিনের মনে হলো গায়ে জ্বর এসেছে। মাথার মধ্যে সূক্ষ্ম একটা যন্ত্রণা হচ্ছে। তিনি ভারী আশ্চর্য হলেন। গত ২০ বছর ধরে তার কোনো জ্বর টর হয় না। অসুখের মধ্যে আছে শুধু সর্দি আর বদহজম। এখলাস উদ্দিন শুয়ে শুয়ে সোনিয়ার প্রশ্নটা নিয়ে ভাবতে লাগলেন। প্রশ্নটা এমন অদ্ভুত যে প্রথমে তিনি হকচকিয়ে গিয়েছিলেন। পরে ভেবেছিলেন মেয়েটার মাথায় কোনো ছিট আছে। প্রচণ্ড একটা ধমকও দিয়েছেন তাকে। এখন এখলাস উদ্দিনের অনুশোচনা হচ্ছে। সোনিয়া জানতে চেয়েছিল মখমল দিয়ে নৌকা বানানো যায় কিনা। আগামাথা ছাড়া প্রশ্ন, তাই তিনি কোনো উত্তর দেননি। কিন্তু ফেরার পথে কেন যেন তার খুব অস্বস্তি বোধ হতে লাগল। মনে হতে লাগলো কিছু একটা স্মরণে আসতে গিয়েও আসছে না। লাতিফা বাতি নেভাতে এসে জানতে চাইলেন, কি হয়েছে তোর? কেন? তখন থেকে শুধু এপাশ ওপাশ করছিস। আমার ঘুম আসছে না, তুমি ঘুমাও। জানলা খুলে দেব? না। লাতিফা তার ঘরে চলে গেলেন। একটু পরে লাতিফার নাক ডাকার শব্দ শোনা গেল। পাশ ফিরলেন এখলাস উদ্দিন। মাথার যন্ত্রণাটা আরও বেড়েছে, সেই সাথে অস্বস্তিটাও। আজ রাতে আর ঘুম হবে না সম্ভবত। শেষ রাতের দিকে একটু তন্দ্রা এলো তাঁর। ছাড়া ছাড়াভাবে কয়েকটা স্বপ্নও দেখলেন। একটা স্বপ্নে দেখলেন কে যেন মখমল দিয়ে ছোট ছোট নৌকা বানাচ্ছে। তার মধ্যে একটা নৌকা নীল রঙের। তিনি গোলাপি রঙের পাল জুড়ে দিলেন ওটার সাথে। দেখতে দেখতে নীল রঙের নৌকাটি আকারে বড় হয়ে গেল। কয়েকজন লোক মিলে ওটাকে সমুদ্রে ভাসিয়ে দিল। নৌকায় বসে আছেন এখলাস উদ্দিন, হাতে রূপলি রঙের বৈঠা। সকালে ঘুম ভাঙতে ভাঙতে তাঁর দেরি হয়ে গেল। স্কুলের তখন 25 মিনিট বাকি। মুখ হাত ধুয়ে নাস্তা করতে বসলেন তিনি। হাজার স্নান করা হলো না, শেভটাও বাকি থাকলো। কাপড় পরতে পরতে এখলাস উদ্দিন লক্ষ্য করলেন শরীরটা হালকা ও ঝরঝরে লাগছে। গত রাতের জ্বর কিংবা মাথা ব্যথা কোনোটাই নেই। শেষ রাতে দেখা স্বপ্নটার কথা ভুলে গেলেন এখলাস উদ্দিন। স্কুলে গিয়ে যথারীতি হাজিরা নিলেন। তারপর খড়িমাটি নিয়ে দাঁড়ালেন ব্ল্যাকবোর্ডের সামনে। ছাত্রদের উদ্দেশ্যে বললেন, বাবারা, আজ আমি তোমাদেরকে করাবো দ্বিঘাত সমীকরণ। ইথিকার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন প্রফেসর চৌধুরী। গত সপ্তাহে মেয়েটি তার চেম্বারে গিয়েছিল, অথচ আজ মনে হচ্ছে এ অন্য এক ইথিকা। মেয়েটি কি প্রতিদিন সুন্দর হচ্ছে? ইথিকা হাসি মুখে জানতে চাইল, কেমন আছেন চাচা? ভালো নাই রে বেটি, তোর শরীর কেমন? এখন একটু ভালো। বস ওখানটায়। চেয়ার দেখিয়ে দিলেন চৌধুরী। ইথিকা বসল। আমি তোকে কয়েকটা প্রশ্ন করব, তুই ঠিক ঠিক জবাব দিবি। কোনো রকম লজ্জা বা সংকোচ করবি না, ঠিক আছে? মাথা তুলিয়ে সায় দিল ইথিকা। প্রথম প্রশ্ন, তোর প্রিয় রং কি? নীল।
অপ্রিয় রং? গোলাপি। ধর তুই ঢাকা থেকে চাঁদপুর যাবি, 3 ভাবে যাওয়া যায়, ট্রেনে, বাসে আর নৌকায়। তুই কোনটা বেছে নিবি? নৌকা। প্রফেসর চৌধুরীর চোখ জোড়া ঝিকমিক করতে লাগলো। কোনো কিছু তার হিসাবের সাথে মিলে গেলে এরকম হয়। তোর বান্ধবীর সংখ্যা কত? 20-25 জন। কদিন আগেও ভাবছিল, এখন কথা বলা বন্ধ এমন কেউ আছে? আছে। নাম কি? রুবাইয়া। তার ওড়নার রং কি গোলাপি? চোখ বড় বড় করে তাকালো ইথিকা, অস্ফুট গলায় বলল, হ্যাঁ। প্রফেসর চৌধুরীর চোখে সেই দুটি ফিরে এলো। তোর স্বপ্নে দেখা নৌকা কি চলে নাকি থেমে থাকে? চলে। নৌকায় তুই ছাড়া আর কে কে থাকে? ইথিকার চোখের পাতা কেঁপে উঠল। সে থেমে থেমে বলল, আমি ছাড়া নৌকায় আর কেউ থাকে না। তুই মিথ্যে কথা বলছিস। না চাচা, সত্যি বলছি। অবশ্যই মিথ্যা বলছিস। কেউ মিথ্যে বললে আমি বুঝতে পারি। ইথিকার মাথায় একটা হাত রাখলেন প্রফেসর চৌধুরী। কোমল গলায় বললেন, তুই ভুলে যাচ্ছিস আমার সাথে তোর সম্পর্ক শুধু চাচা ভাতিজির নয়। আমি একজন চিকিৎসক। চিকিৎসকের কাছে কখনো মিথ্যে বলতে হয় না, রোগীর অকল্যাণ হয়। ইথিকার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। প্রফেসর চৌধুরী বললেন, তোকে একটা গল্প বলি। আমি তখন পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরি করি। ম্যাজিস্ট্রেট হিসাবে ডিউটি করতে গেলাম একটা পরীক্ষা কেন্দ্রে, মেট্রিক পরীক্ষার ডিউটি। তখন একটা মজার ঘটনা হলো। এক পরীক্ষার্থীকে চ্যালেঞ্জ করেছেন কর্তব্যরত টিচার। বলছেন, তোমার পকেটে যা যা আছে বের করে দাও, আমি তোমাকে কিছু করব না। পরীক্ষার্থী অবলীলায় ডান পকেট থেকে এক গাদা নকল বের করে টিচারের হাতে ধরিয়ে দিল, কিন্তু বাম পকেট থেকে কিছু বের করল না। টিচার বলল, তোমার বাম দিকের পকেটে কি আছে বের করো। ইথিকা তীক্ষ্ণ গলায় বলল, চাচা, আমার আর শুনতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও শুনতে হবে। ওই পরীক্ষার্থী কিছুতেই তার বাম দিকের পকেট দেখায় না, কাউকে হাত দিতেও দেয় না। হইচই শুনে আমি এগিয়ে গেলাম, বললাম, কি হয়েছে? পুরো বৃত্তান্ত শুনে ছেলেটিকে বললাম, দেখো বাপু, শেষমেশ পুলিশি ঝামেলায় পড়বে, এক্সপেল তো হবেই, জেলও খাটতে হতে পারে। ভালোই ভালোই পকেটে যা আছে বের করে দিয়ে দাও, মিছি সময় নষ্ট করো না। ছেলেটি কি বলল জানিস? বলল, ঠিক আছে, আমাকে পুলিশের হাতেই দিয়ে দেন। আমি ভারী আশ্চর্য হলাম। বলে কি আহাম্মক, কি এমন মহাভারত আছে ওর পকেটে যে দেখানোর পরিবর্তে হাতকড়া পড়তেও রাজি? শেষমেশ দুজন টিচারের সহায়তায় ব্যাটার পকেট ফাঁক করা হলো। কি বের হলো শুনতে চাস? ইথিকা তাকিয়ে আছে, কিছু বলছে না। বের হলো একটা সিগারেট, তাও আস্ত নয়, হাত খাওয়া। বলেই হো হো করে অট্টহাসিতে ফেটে পড়লেন প্রফেসর চৌধুরী। সে হাসিতে একটা টিকটিকিও যোগ দিল। তোকে গল্পটা বলার উদ্দেশ্য হলো আমাদের মূল্যবোধের গলদটা কোথায় তা দেখিয়ে দেয়া। ছেলেটা শিক্ষকের সামনে কিছুতেই সিগারেট বের করতে পারছে না, অথচ অবলীলায় নকল বের করে দিচ্ছে। পরীক্ষায় নকল করা যে সিগারেট খাওয়ার চাইতেও গর্হিত কাজ, এ মূল্যবোধ আমাদের সমাজে এখনো গড়ে ওঠেনি। দ্বিতীয় দফা চা এলো এ সময়। পর্দা সরিয়ে ভেতরে উঁকি দিলেন গোলাম রাব্বানি। আসবো নাকি? এদিক ওদিক মাথা নাড়লেন প্রফেসর চৌধুরী। তোমার মেয়ের সাথে প্রাইভেট আলাপ এখনো শেষ হয়নি, তবে চাটা একসাথে খাওয়া যেতে পারে। দুপুরের পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করল, ঘন কালো মেঘ। মনে হচ্ছে ঝড় হবে। সন্ধ্যার কিছু আগে আগে কারেন্ট চলে গেল। বাসায় হ্যারিকেন জ্বালানো হয়েছে।
মোমবাতিও ধরানো হয়েছে কয়েকটা। একটা হ্যারিকেন হাতে নিয়ে পড়ার ঘরে ঢুকল সোনিয়া। দেখল ঘর খালি, ইথিকা নেই। ইথিকা, গলা উঁচু করে ডাকল সে, কিন্তু কোনো সাড়া পেল না। শোবার ঘরের দরজা ঠেলে উঁকি দিল, না, সেখানেও নেই। বারান্দায় বেরিয়ে তাকে দেখতে পেল সোনিয়া। দুহাতে রেলিং ধরে সামনের দিকে ঝুঁকে আছে। একরাশ চুল এসে পড়েছে কপালের ওপর। অন্ধকারেও সোনিয়া দেখল ইথিকার গোটা শরীর কেঁপে কেঁপে উঠছে। কাঁদছে নাকি? পিঠের উপর হাত রাখতেই চমকে উঠল ইথিকা। ঝট করে তাকালো সোনিয়ার দিকে, কিন্তু চিনতে পারল না। সোনিয়া জানতে চাইল, কি হয়েছে ইথি? ইথিকার চোখে কেমন একটা ঘোর ঘোর ভাব। সে পলকহীন চোখে সোনিয়ার দিকে তাকিয়ে থাকল, কিছু বলল না। দু হাতে ইথিকার শরীর ধরে ঝাঁকালো সোনিয়া। ইথি, এই ইথি, তোর কি হয়েছে? ধীরে ধীরে চোখের দৃষ্টি স্বাভাবিক হয়ে এলো ইথিকার। আচ্ছন্ন ভাবটা কেটে গেল, কিন্তু শরীরের কাঁপুনি পুরোপুরি গেল না। সে ফিসফিস করে বলল, আমার আমার ভয় লাগছে। ভয়? কিসের ভয়? আজকে সে আমাকে অন্য এক জায়গায় নিয়ে যাবে। কে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? কি বলছিস তুই? মাথা মুন্ডু বুঝতে পারছি না। ইথিকাকে প্রায় টানতে টানতে পড়ার ঘরের দিকে নিয়ে গেল সোনিয়া। পড়ার ঘরে চল, আলোয় গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু পড়ার ঘরের দরজায় এসে থমকে দাঁড়ালো ইথিকা। মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ করল। সোনিয়া দেখল ইথিকার মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেছে। কি হলো? আমাকে অন্য কোথাও নিয়ে চল, আমার ভয় লাগছে। চল তাহলে শোবার ঘরে চল। শোবার ঘরে যাবার পথে সোনিয়ার কাঁধের উপর প্রায় এলিয়ে পড়ল ইথিকা। সোনিয়া লক্ষ্য করল ইথিকার শ্বাস প্রশ্বাস ধীরে চলছে। ওকে কোনো রকমে বিছানায় শুইয়ে দিয়ে সে দৌড়ে গেল বাবার কাছে। মেয়ের রকম সকম দেখে ঘাবড়ে গেলেন গোলাম রাব্বানি। কি করবেন ভেবে পেলেন না। শেষমেশ ডায়াল করলেন প্রফেসর চৌধুরীর কাছে। অপর প্রান্ত থেকে জানানো হলো প্রফেসর চৌধুরী নেই। জরুরি কল নিয়ে সন্ধ্যার কিছু আগে গেছেন নারায়ণগঞ্জ। মাথায় হাত দিয়ে বসে পড়লেন গোলাম রাব্বানি। বাইরে তখন তুমুল বৃষ্টি শুরু হয়েছে। খানিক পর পর অন্ধকার চিরে বিজলি চমকাচ্ছে, মেঘ ডাকছে প্রচণ্ড শব্দে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে ইথিকা, আর বিড়বিড় করে প্রলাপ বকছে। গায়ে হাত দিয়ে গোলাম রাব্বানি দেখলেন মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। বড় অসহায় বোধ করলেন তিনি। ওদের মা বেঁচে থাকলে ঠিকই একটা বুদ্ধি বের করে ফেলত। ড্রয়ের হাতরে কয়েকটা প্যারাসিটামল ট্যাবলেট খুঁজে পেলেন গোলাম রাব্বানি। অল্প একটু পানির সাথে একটা ট্যাবলেট খাইয়ে দিলেন ইথিকাকে, কিন্তু লাভ হলো না। বমি করে ঘর ভাসিয়ে দিল ইথিকা। জ্বর বাড়তে লাগলো হু হু করে। সোনিয়া বলল, মাথায় পানি ঢালবো বাবা? গোলাম রাব্বানি কিছু বলার জন্য মুখ খুললেন। এমন সময় সদর দরজায় প্রচণ্ড কড়া নাড়ার শব্দ শোনা গেল। গোলাম রাব্বানি বললেন, সম্ভবত ডাক্তার মহেন্দ্র, আমি তাকে ফোনে আসতে বলেছি। সোনিয়া লক্ষ্য করল কড়া নাড়ার শব্দ শোনার পর ইথিকার অস্থিরতা অনেকখানি কমে গেছে। প্রলাপ বকা বন্ধ হয়ে গেছে। দরজা খুলে দেখা গেল ডাক্তার মহেন্দ্র নয়, ছাতা হাতে দাঁড়িয়ে আছেন এখলাস উদ্দিন। সোনিয়া বিব্রত মুখে বলল, সালাম আলাইকুম স্যার, আসুন। বাসায় কিছু হয়েছে নাকি? কই না তো। তোমার মুখ এমন অন্ধকার কেন? সোনিয়া হাসার চেষ্টা করল, পারল না। ক্ষীণ গলায় সে বলল,
ইথিকার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়েছে। ও কিছু না, সেরে যাবে, তুমি বইপত্র নিয়ে এসো। সোনিয়া ভিতরে যাবার জন্য উঠে দাঁড়ালো। এমন সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ। এখলাস উদ্দিন বললেন, ডাক্তার মহেন্দ্র এসেছেন। ভয়ানক চমকে উঠল সোনিয়া। আপনি জানলেন কি করে স্যার? যারপন্নায় বিরক্ত হলেন এখলাস উদ্দিন। এরকম আশ্চর্য আবার কি আছে? আমার পিছনে পিছনে আসতে দেখেছি তাকে। যাও, দরজা খোলো। দরজা খুলল সোনিয়া। আসলেই ডাক্তার মহেন্দ্র, হাতে পেট মোটা একটি ব্যাগ। কেমন আছো সোনিয়া? ভালো, ভিতরে আসুন। ভেতরে গিয়ে অবাক হয়ে গেলেন ডাক্তার মহেন্দ্র। তার চেয়েও অবাক হল সোনিয়া। ইথিকা বিছানার উপর আধশোয়া হয়ে বসে আছে। বালিশে ঠেস দিয়ে গল্প করছে বাবার সাথে। মজার মজার কৌতুক বলছে। গোলাম রব্বানী নিজেও গলা ছেড়ে হাসছেন হো হো করে। ডাক্তার মহেন্দ্র আশ্চর্য হয়ে জানতে চাইলেন, কার অসুখ আপনার? গোলাম রব্বানী বিরক্ত হয়ে বললেন, আমার অসুখ হবে কেন? আমাকে কি অসুস্থ মনে হয়? তাহলে কার অসুখ? কারো অসুখ হয়নি। আপনি বসুন, চা খান, বৃষ্টির মধ্যে ভালো লাগবে। ইথিকা জানতে চাইল, মহেন কাকা, আপনার ব্যাগটা কি বাচ্চা দেবে? ঘরের সবাই হো হো করে হেসে উঠল ইথিকার কথা শুনে। কাজের ছেলে মকুও তাদের সাথে যোগ দিল। রীতিমতো অপমানিত বোধ করলেন ডাক্তার মহেন্দ্র। পেশা নিয়ে ঠাট্টা মশকরা তিনি একদম সহ্য করতে পারেন না। নারায়ণগঞ্জ থেকে ফিরতে ফিরতে রাত করে ফেললেন প্রফেসর চৌধুরী। বাসায় ফিরে খবর পেলেন গোলাম রাব্বানী তাকে কয়েকবার ফোনে খোঁজ করেছেন। বলেছেন ফেরার সাথে সাথে যেন রিং করতে বলা হয়। ঘড়িতে সময় দেখলেন চৌধুরী, রাত 1:15। এত রাতে ফোন করা কি ঠিক হবে? নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে সবাই। শেষ পর্যন্ত তার পেশাগত দায়িত্ববোধ জয়ী হল। টেলিফোনের ডায়াল ঘোরালেন তিনি। প্রফেসর চৌধুরী শুনতে পাচ্ছেন অপর প্রান্তে রিং হচ্ছে। কেউ ফোন ধরছে না। রিসিভার নামিয়ে রাখবেন এমন সময় কার যেন গলা শুনতে পেলেন ও প্রান্তে। কিন্তু এটা কার গলা? প্রফেসর চৌধুরীর পা থেকে মাথা পর্যন্ত ঝিমঝিম করে উঠল। রং নাম্বার, নিশ্চয়ই রং নাম্বার, নিজেকে বোঝালেন তিনি। রিসিভার নামিয়ে রেখে আবার ডায়াল করলেন। প্রথমবার রিং হতেই ফোন ধরলেন গোলাম রব্বানী। হ্যালো রব্বানী? হ্যাঁ, কে চৌধুরী নাকি? কোথায় ডুব দিয়েছিলে? নারায়ণগঞ্জ। তুমি ঘুমোওনি? না, এখন শুতে যাচ্ছি। খোঁজ করেছিলে কেন? ওই ইথিকার জন্যই। কি হয়েছে ওর? ভয় টয় পেয়ে এমন একটা কাণ্ড শুরু করে দিয়েছিল, আমি নিজেই ঘাবড়ে গিয়েছিলাম। কখন? আজকে সন্ধ্যায়। তারপর? তারপর মেয়েটার জ্বর বাড়তে থাকে হু হু করে। প্রলাপ বকতে থাকে পাগলের মতো। ওই সময় অস্থির হয়ে আমি তোমাকে ফোন করি। না পেয়ে আরও নার্ভাস হয়ে যাই। থার্মোমিটারে মেয়েটার টেম্পারেচার দেখে আমার বিশ্বাস হচ্ছিল না যে এত জ্বর হওয়ার পর কেউ বেঁচে থাকতে পারে। এখন কি অবস্থা? এখন স্বাভাবিক। ডাক্তার দেখিয়েছিলে? না। তাহলে সেরে উঠলে কিভাবে? যেভাবে হঠাৎ শুরু হয়েছিল সেভাবেই হঠাৎ আবার একদম স্বাভাবিক হয়ে গেল। জ্বর নেমে গেল তত্তর করে। আশ্চর্য তো, বিড়বিড় করলেন প্রফেসর চৌধুরী। কিছু বলছো? না, একটু আগে কে টেলিফোন ধরেছিল? কোথায়? আমি এর আগে একবার রিং করেছিলাম, মিনিট 7 আগে। কে ফোন ধরল? কই, রিং তো শুনিনি। এনিওয়ে, কাল সকালে আসছি আমি, 8টা থেকে 9টার মধ্যে। বাসায় থেকো।
আর কত দূর জানতে চাইল ইথিকা। বেশি দূরে নয়, সামনেই। বাতাসে চুল উঠছে ইথিকার, ওড়না উঠছে। এক হাতে নৌকার প্রান্ত ধরে চারপাশে তাকালো ইথিকা। কোথাও কোনো ডাঙা চোখে পড়ছে না, একটু ভয় ভয় লাগছে। তোমার কি ভয় লাগছে? মনের কথাটা কেমন করে যেন জেনে গেল লোকটা। উত্তরে কিছু না বলে তাকিয়ে থাকলো ইথিকা। এরকম লোকের সাথে থাকলে কারোর কখনো ভয় লাগতে পারে? কিছু বলছো না যে? ওই দ্বীপের নাম কি? রূপালী দ্বীপ। ওখানে কারা থাকে? ওখানে কেউ থাকে না। কেউ বেড়াতেও যায় না? না। নিচু হয়ে সমুদ্রের দিকে তাকালো ইথিকা। কি অদ্ভুত নীল পানি! হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। ছুঁয়ে দেখবে নাকি? হাত বাড়ালো ইথিকা, কিন্তু নাগাল পেল না। এই সমুদ্রের নাম কি? এই সমুদ্রের কোনো নাম নেই। আমি নাম রাখতে পারি? পারো। তোমার নামে নাম রাখি। লোকটা সুন্দর করে হাসল। আমার নাম তুমি জানো? জানি। কেমন করে জানো? আমি তো বলিনি। তাই তো। ইথিকা নিজেও অবাক হয়ে গেল। সে কেমন করে লোকটার নাম জানল? অথচ সে নিশ্চিত জানে লোকটার নাম অলোক। শুধু তাই নয়, সে জানে ওর নামটিও অলোকের অজানা নেই। অলোক বলল, আমরা এসে গেছি ইথিকা। ইথিকা দেখল ঝকঝকে রূপালী একটা দ্বীপে ওদের নৌকা এসে থেমেছে। দ্বীপের পাথর, বালি ও ঝর্ণা সব রূপালী। বাতাসে উড়ছে রূপালী ধূলিকণা। রূপালী দ্বীপের গায়ে ভেঙে পড়ছে সমুদ্রের নীল ঢেউ। ইথিকা অভিভূত হয়ে গেল। ওর কাঁধে একটা হাত রাখল অলোক। তোমার পছন্দ হয়েছে? উপর নিচে মাথা নাড়ল ইথিকা। মুখ দিয়ে কথা বেরোল না। চলো নিচে নামি। লাফিয়ে নিচে নামল অলোক। তারপর হাত বাড়িয়ে ইথিকাকে নামালো। নৌকাটি বেঁধে রাখল একটি পাথরের সাথে। একলাসউদ্দিন একটা কঠিন দায়িত্ব পেয়েছেন। স্কুলের হেডমাস্টার স্বয়ং তাকে এই দায়িত্ব দিয়েছেন। বলেছেন, কাজটা ঝুঁকিপূর্ণ, আপনি ছাড়া কারোর ওপর ভরসা করা যায় না। কেন? আপনি বুঝবেন না। কখন রওনা হব? যদি সম্ভব হয় এখনই। স্কুল থেকে সকাল সকাল বাসায় ফিরলেন একলাসউদ্দিন। লতিফাকে বললেন খাবার দিয়ে দিতে। লতিফা বিনা বাক্য ব্যয়ে চুলায় রান্না চড়ালেন। একবারও জানতে চাইলেন না সকাল সকাল ফেরার কারণ কি। খাবার দিয়ে দেব? দাও। সকালেই স্নান সেরে নিয়েছিলেন। মুখ হাত ধুয়ে খেতে বসলেন একলাসউদ্দিন। খেতে খেতে বললেন, আমি একটু সদরঘাট যাব স্কুলের কাজে। কখন ফিরবি? সন্ধ্যায়। বাসা থেকে বেরোতে বেরোতে 1:30 বেজে গেল। বাইরে প্রচণ্ড রোদ। বৃষ্টির কারণে ছাতা নিয়েছিলেন। এখন সেই ছাতা রোদের জন্য খুললেন। সদর আলীর দোকানের কাছে এসে মনে হলো একটু বসে গেলে ভালো হয়। একলাসউদ্দিনকে দেখে ব্যস্ত হয়ে উঠল সদর আলী। একটি চেয়ার মুছে এগিয়ে দিল। জানতে চাইল, চা দেব 1 কাপ? না, 1 গ্লাস পানি দাও। ঢকঢক করে পানি খেলেন একলাসউদ্দিন। রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। এখন একটু ভালো লাগছে। কোথাও যাচ্ছেন নাকি? জানতে চাইল সদর আলী। হ্যাঁ, সদরঘাট যাচ্ছি। স্কুলের কাজে? হ্যাঁ। উঠে দাঁড়ালেন একলাসউদ্দিন। হাতে সময় বেশি নেই। স্কুলের জন্য বই আনতে যাচ্ছেন? না, টাকা আনতে যাচ্ছি। টাকা? অবাক হল সদর আলী।
অনুদানের টাকা, প্রেসিডেন্টের অনুদান। ব্যাংকে যাচ্ছেন? ব্যাংকে নয়, ডিসি অফিসে। বলতে বলতে বাইরে বেরিয়ে এলেন একলাস উদ্দিন। সদর আলী তাঁকে জ্বালিয়ে মারবে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে চললেন তিনি। ইথিকা প্রথমে ঠিক করল সে অলোকের সাথে কথা বলবে না, এমনকি ডাকলেও সাড়া দেবে না। কিন্তু শেষ পর্যন্ত প্রতিজ্ঞা রাখতে পারল না। নীল রঙের নৌকায় দাঁড়িয়ে অলোক যখন ওর নাম ধরে ডাকল, তখন কি যে ভালো লাগলো লোকটাকে। মনে হলো পৃথিবীর কোথাও বেজে উঠল মায়াবী অর্কেস্ট্রা। ইথিকা প্রতিজ্ঞার কথা ভুলে গেল। সে জানতে চাইল, এতদিন কোথায় ছিলে? তুমি কি রাগ করেছ? পাল্টা প্রশ্ন করল অলোক। ইথিকা মাথা নাড়ল। এরকম লোকের সাথে কি রাগ করে থাকা যায়? অলোকের হাত ধরে নৌকায় নামল সে। সমুদ্রের নীল জল কেটে এগিয়ে চলল নৌকা। বাতাসে উঠতে লাগলো গোলাপি রঙের পাল। জলের উপর পাখা ছড়িয়ে বসেছিল এক ঝাঁক জলপায়রা। ওদের সারা পেয়ে ঝাঁক বেঁধে আকাশে উড়ল। আকাশ ঢেকে গেল অযুত নিযুত রূপালী পাখনায়। আমরা কোথায় যাব? কোথায় যেতে চাও তুমি? ইথিকার চোখের সামনে রূপালী দ্বীপের ছবি ভেসে উঠল। সে মোহগ্রস্তের মতো বলল, রূপালী দ্বীপ। আমারই দোষে আপনার এতখানি ভোগান্তি হল, বললেন রাহমাত আলী, রায়েরবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার। প্রতিবাদ করলেন একলাস উদ্দিন। ছিছি, আপনার দোষ হবে কেন? অবশ্যই আমার দোষ। আমার উচিত ছিল আপনার সাথে আরো লোক দেয়া, অন্তত থানায় বলে রাখা। কিন্তু আপনি তো জানতেন না। জানতাম না, জানা উচিত ছিল। এনিওয়ে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেছেন। সব কিছু ভালোই ভালোই মিটে গেছে। শুনেছেন বোধহয় সমস্ত টাকা উদ্ধার হয়েছে। পুলিশ দলনেতাকে অ্যারেস্ট করেছে। একলাস উদ্দিনের ক্ষতস্থান থেকে এখনও ব্যান্ডেজ খোলা হয়নি। তাকে সাদা পোশাক পরা সাধু সন্ন্যাসীর মতো লাগছে। মাথার পেছনটা চুলকালেন তিনি। না, শুনিনি। কখন উদ্ধার হয়েছে? আজ সকালে। এখানে আমরা কতদিন ধরে আছি জানো? না, কতদিন? 1 মাস। 1 মাস? অবাক হয়ে গেল ইথিকা। এত তাড়াতাড়ি 1 মাস হয়ে গেল? উত্তরে হাসল অলোক। আনমনে একটা পাথর হাতে নিয়ে নাড়াচাড়া করছে ইথিকা। রূপালী পাথর। সমুদ্রের ধারে পা ঝুলিয়ে বসেছে ওরা পাশাপাশি। ওদের পা ভিজিয়ে দিচ্ছে সমুদ্রের নোনা জল। আকাশে সূর্য নেই, চাঁদও নেই। চারপাশে অদ্ভুত আলো আধারি। এখন দিন না রাত ওরা জানে না। গত 1 মাস ওরা কাটিয়েছে অদ্ভুত এক ঘোরের মধ্যে। কখনো হাত ধরাধরি করে হেঁটেছে মাইলের পর মাইল, কখনো মুখোমুখি বসে গল্প করেছে। রূপালী বালিতে শুয়ে আকাশ দেখেছে 1-8 দিন। হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজেছে। নদীর জলের মতো গড়িয়ে গেছে সময়। ক্ষুধা তৃষ্ণার কথা মনে থাকেনি, ঘুমানোর কথা মনে থাকেনি। এমন জায়গা ছেড়ে কেউ যেতে চায়? ইথিকা বলল, চলো আমরা থেকে যাই এখানে। অলোক মাথা নাড়ল। তা হয় না, আজকেই আমাদের ফিরতে হবে। কেন? সময় শেষ হয়ে গেছে। প্রফেসর চৌধুরী তার জীবনের সবচেয়ে কঠিনতম ধাঁধার মুখোমুখি হলেন। এরকম অবস্থায় পড়বেন কখনো ভাবেননি। তার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গেল। গত সপ্তাহে ইথিকাকে বলেছিলেন তার জন্য রূপালী দ্বীপের একটি পাথর আনতে। ইথিকা পারেনি। তিনি বিজয়ের হাসি এসে জানতে চেয়েছিলেন, রূপালী দ্বীপের পাথর কোথায়? মেয়েটির মুখে কোনো জবাব ছিল না। সে ইথিকার সাথে আজকের ইথিকার কি বিস্তর ফারাক। মেয়েটি তার চেম্বারে ঢুকল মাথা উঁচু করে। জামার ভেতর থেকে বের করে আনলো একটি রূপালী পাথর।
সহজ স্বাভাবিক ভঙ্গিতে নামিয়ে রাখল তার কাঁচ ঢাকা টেবিলে। প্রফেসর চৌধুরী ভাবলেন মেয়েটি তাকে বোকা বানানোর জন্য হয়তো সত্যিকারের একখণ্ড রূপা নিয়ে এসেছে। মনে মনে হাসলেন তিনি, কিন্তু পাথরটা পরীক্ষা করে তার আক্কেল গুরুম হয়ে গেল। ল্যাবরেটরি থেকে প্রাপ্ত রিপোর্ট পড়ে মাথায় হাত দিয়ে বসলেন তিনি। জিনিসটা রূপা নয়, আদৌ কোনো পাথর না, অদ্ভুত একটা ধাতু। এরকম কোনো ধাতু পৃথিবীতে আছে কিনা প্রফেসর চৌধুরীর জানা নেই। জিনিসটা পরীক্ষা করে দেখার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের কাছে পাঠিয়েছিলেন। রিয়াজ তার স্কুল জীবনের বন্ধু। একটু আগে আলী রিয়াজের সাথে টেলিফোনে আলাপ হয়েছে। আলী রিয়াজ জানতে চেয়েছেন জিনিসটা প্রফেসর চৌধুরীর কাছে কিভাবে এলো। প্রফেসর চৌধুরীর ধৈর্যচ্যুতি হল। তিনি বললেন, জিনিসটা কি তাই বলো আগে। বলা যাচ্ছে না, আমাদের মৌলিক পদার্থের তালিকায় এরকম কোনো বস্তু নেই। সংকর ধাতুও তো হতে পারে। না, সংকর নয়, পরীক্ষা করে দেখা হয়েছে। খানিকক্ষণ চুপচাপ কাটল। ডক্টর আলী রিয়াজ আবার প্রশ্ন করলেন, জিনিসটা কোথায় পেয়েছো তুমি? তোমার কি ধারণা? আমার ধারণা এটা পৃথিবীর বাইরে থেকে এসেছে। ঠাট্টা করছো? ঠাট্টা করব কেন? পৃথিবীর বাইরে থেকে কিভাবে আসবে? একভাবেই শুধু আসতে পারে, উল্কাপাত। ধরেই নিচ্ছ কেন যে এটা পৃথিবীর বাইরে থেকে এসেছে? পৃথিবীর কোনো মৌলিক পদার্থের সাথে মিল নেই তাই? এমন তো হতে পারে এটা তোমাদের অনাবিষ্কৃত কোনো মৌলিক পদার্থ। না, হতে পারে না। কেন? তা হতে গেলে পৃথিবীর বয়স আরো 400 কোটি বছর বাড়াতে হবে। হোয়াট? প্রফেসর চৌধুরীর হাত থেকে টেলিফোনের রিসিভার পড়ে যাওয়ার উপক্রম হল। কার্বন 14 টেস্ট করে দেখা গেছে এই ধাতুর বয়স পৃথিবীর বয়সের প্রায় দ্বিগুণ। স্যার, আসবো? জানতে চাইল ইথিকা। এখলাসউদ্দিন দেখলেন ছাত্রী দুজন বই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, এসো। এখলাসউদ্দিনের সামনে পাশাপাশি চেয়ারে বসে পড়ল ইথিকা ও সোনিয়া। ওদেরকে অজ্ঞাত কোনো কারণে উৎফুল্ল দেখাচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পাবার পর আজকেই প্রথম পড়াতে এসেছেন এখলাসউদ্দিন। শরীর এখনো দুর্বল। তিনি মনে করার চেষ্টা করলেন শেষবার কি পড়িয়েছিলেন, কিন্তু মনে করতে পারলেন না। তিনি জানতে চাইলেন, শেষবার আমি কি পড়িয়েছিলাম? উৎপাদকে বিশ্লেষণ, বলল ইথিকা। টেবিলের নিচ দিয়ে তার পায়ে চিমটি কাটল সোনিয়া। স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দিয়েছে? হ্যাঁ। দেখি। বীজগণিতের বই খুলে এগিয়ে দিল ইথিকা। খোলা বইয়ের উপর মনোযোগের সাথে ঝুঁকে পড়লেন এখলাসউদ্দিন। এই সুযোগে পাশ থেকে কনুয়ের একটা গুঁতো খেল সোনিয়া। হাসি চাপতে গিয়ে বিষম খেল সে। নাস্তা চলে এলো এ সময়। 20 ইঞ্চি ডায়ামিটারের রেকাবিতে কয়েক রকমের মিষ্টি ও কেক, সাথে শরবত। পড়ার মাঝখানে নাস্তা দেয়া হলে এখলাসউদ্দিন সাহেব বিরক্ত হন। তাই এই সময় নাস্তা দেয়া হয় না। এত আয়োজনও কখনো থাকে না। ওদের ধারণা ছিল এখলাসউদ্দিন জানতে চাইবেন এত আয়োজনের কারণ কি, কিন্তু তিনি কিছু জানতে চাইলেন না। মনে হলো তিনি কোনো কিছু নিয়ে চিন্তিত। ইথিকা বলল, স্যার, আজ আমার জন্মদিন। তাই নাকি? এখলাসউদ্দিন চোখ তুলে তাকালেন। দেখলেন মেয়েটির চেহারা ঝলমল করছে। তিনি বিরস গলায় বললেন, ভালো, খুব ভালো। সোনিয়া হাসি চাপতে গিয়ে মুখ নিচু করে ফেলল। নাস্তার প্লেট এগিয়ে দিতে দিতে ইথিকা বলল, স্যার, আপনি কিন্তু হ্যাপি বার্থডে বললেন না। এখলাসউদ্দিন বললেন, হ্যাপি বার্থডে। গম্ভীর থাকার চেষ্টা করেও হেসে ফেললেন তিনি। ওরা লক্ষ্য করল লোকটাকে হাসলে অপূর্ব লাগে। বাংলাদেশের আণবিক শক্তি কমিশন থেকে পরপর দুটো তথ্য পেলেন প্রফেসর চৌধুরী। প্রথম তথ্য,
এই ধাতুর তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে 2.5 গুণ বেশি। দ্বিতীয় তথ্য, 1986 সালে অস্ট্রেলিয়ায় প্রাপ্ত উল্কার ধ্বংসাবশেষের সাথে এই ধাতুর আংশিক মিল আছে। কিন্তু যে প্রশ্নটির উত্তর জানা তার জন্য সবচেয়ে বেশি জরুরি, সেটি তিনি কারোর কাছেই পেলেন না। প্রশ্নটি হল, যত নষ্টের গোড়া এই জিনিসটা হতচ্ছাড়ি মেয়েটির কাছে এলো কি করে? ইথিকাকে তিনি পরপর 3 দফা জেরা করেছেন, কিন্তু কোনো সদুত্তর পাননি। মেয়েটির একটি জবাব, সে সমুদ্রের ধারে একটি টিলার উপর পা ঝুলিয়ে বসেছিল, হাতে নিয়ে নাড়াচাড়া করছিল একটা পাথর। তারপর একসময় সে নিজেকে শোবার ঘরের বিছানায় দেখতে পায়। প্রফেসর চৌধুরী জিজ্ঞাসা করেন, পাথরের নাম কি? জানি না। সমুদ্রের নাম কি? জানি না। সমুদ্র এখান থেকে কত দূরে? জানি না। এরকম জবাবের একটি ব্যাখ্যা হতে পারে, মেয়েটি বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল, তারপর একসময় ঘুম ভেঙে যায়। কিন্তু এই রূপালী ধাতু, এটা কি স্বপ্নের মধ্যে পাওয়া সম্ভব? এটা কি ইনভার্ট রিয়াকশনের আওতায় পড়ে? প্রফেসর চৌধুরী সোফা থেকে উঠে পায়চারি শুরু করলেন। সিগমন্ড ফ্রয়েড দাবি করেছিলেন তিনি স্বপ্নের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ বের করতে সক্ষম হয়েছেন। ইন্টারপ্রিটেশন অফ ড্রিম নামের এক গ্রন্থের ভূমিকায় তিনি বলেন, মানুষ কেন স্বপ্ন দেখে তা তিনি ব্যাখ্যা করতে সক্ষম। পরবর্তী সময়ে মনস্তত্ত্ববিদেরা ফ্রয়েডের এই ব্যাখ্যা পুরোপুরি মেনে নিতে পারেননি। তাদের ধারণা মানুষের দেখা সবগুলো স্বপ্ন ব্যাখ্যা করা আদৌ সম্ভব নয়। স্বয়ং ফ্রয়েডের একজন গুরুমারা শিষ্য প্রফেসর জাং তার অভিজ্ঞতালব্ধ কিছু স্বপ্নের উদাহরণ দিয়ে দেখিয়েছেন, এ সকল স্বপ্নের ঘটনা পরবর্তী সময়ে বাস্তবে সংঘটিত হয়েছে। এর কোনো কারণ তিনিও ব্যাখ্যা করতে পারেননি। মনস্তত্ত্ববিদ্যায় এরকম স্বপ্নের নাম নাকি প্রিকগনিশন ড্রিম। ডক্টর এলিস বার্গ মনে প্রাণে বিশ্বাস করতেন যে মানুষ স্বপ্নের ভিতর দিয়ে ভবিষ্যৎ দেখতে পায়। একটি মনস্তাত্ত্বিক দলকে 4টি ছোট ছোট অভিজ্ঞ গ্রুপে ভাগ করে তিনি এক চাঞ্চল্যকর গবেষণা চালিয়েছিলেন। গবেষণায় একটি বিমান দুর্ঘটনার আগাম তথ্য ধরা পড়েছিল। সময়টা ছিল 1954 সাল এবং ঘটনাস্থল ছিল গ্রেট ব্রিটেন। খ্যাতনামা চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের নিয়ে ওই পরীক্ষা চালানো হয়। তারা সিদ্ধান্ত নেন যে আগামী কয়েক সপ্তাহের স্বপ্নগুলো ঘুম থেকে ওঠার পর সবিস্তারে লিখে রাখবেন। এরপর সেই স্বপ্ন বৃত্তান্তগুলো জুরিখের জাং ইনস্টিটিউটে পাঠানো হবে। একই পদ্ধতিতে পৃথিবীর অন্যান্য 17টি দেশেও ওই সময় স্বপ্ন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। উপরোক্ত গবেষণা থেকে একটি বিস্ময়কর সত্য বেরিয়ে আসে। দেখা যায় স্বপ্ন থেকে প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে ভবিষ্যৎ সম্পর্কে আগাম বলা সম্ভব। লক্ষণীয় বিষয় ছিল গবেষকগণ ছোট ছোট অভিজ্ঞ গ্রুপে বিভক্ত ছিলেন এবং তাদের কেউ কারোর পূর্ব পরিচিত ছিলেন না। একজন সদস্য তার স্বপ্নে একটি দুর্ঘটনা প্রত্যক্ষ করলেন। দ্বিতীয়জন স্বপ্নে দেখলেন স্যানন বিমানবন্দরের কাছে একটি এরোপ্লেন তীব্র গতিতে ভূপাতিত হচ্ছে। অন্য একজন স্বপ্নে দেখলেন একটি বিমান বিধ্বস্ত হচ্ছে এবং বিমানটি KLM বা ডাচ এয়ারলাইন্সের। অভিজ্ঞ গ্রুপের প্রধান ডক্টর এলিস বার্গও একই রকম স্বপ্ন দেখলেন। তিনি তার স্বপ্নে দেখা দুর্ঘটনার সময় নিরূপণের চেষ্টা করলেন। তার মনে পড়ল ভোর 3টে। স্বপ্ন থেকে প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কও করা হলো, কিন্তু কে শোনে কার কথা? অভিজ্ঞ গ্রুপের অধিকাংশ সদস্যই স্বপ্নটি দেখেছেন মধ্যরাতের পর 3:40 কাছাকাছি সময়। 2 ও 3 সেপ্টেম্বরের মধ্যবর্তী রাত। সালটা ছিল 1954। অবিশ্বাস্য হলেও সত্য যে স্বপ্ন দেখার 24 ঘন্টার মধ্যে স্বপ্নটি সত্যে পরিণত হয়। পরদিন ভোর 3টায় স্যানন বিমানবন্দরের অদূরে একটি KLM এর বিমান বিধ্বস্ত হয়। অভিজ্ঞ গ্রুপের একজন সদস্য দেখেছিলেন যে একটি দীর্ঘাকৃতি বস্তু কাদাপানিতে পড়ে আছে এবং ওটার গায়ে ঝুলে থাকা অসংখ্য লোক জীবন রক্ষার জন্য চিৎকার করছে। অন্য একজন গবেষক দেখেছিলেন যে কাদাপানির ভেতর থেকে মৃতদেহ টেনে তোলা হচ্ছে। দুর্ঘটনাস্থলের পাশেই ছিল স্যানন নদী।
দুর্ঘটনার ফলে বিমানের মধ্যে কাদা পানিতে ঢুকতে থাকে। উদ্ধারকারীরা বিমানের অনেক যাত্রীকে লেজের কাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিরামহীন চিৎকারের ফলে তাদের গলা বসে গিয়েছিল। এই অভিজ্ঞা গ্রুপ পরবর্তীতে সিঙ্গাপুর ও নেপালসে সংগঠিত আরও 2টি বিমান দুর্ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষকে আগেভাগে সতর্ক করে। দুর্ঘটনা দুটি ঘটে 1954 সালের 12 মার্চ ও 8 এপ্রিল। পায়চারি থামিয়ে ঘরের মাঝখানে দাঁড়ালেন প্রফেসর চৌধুরী। এই মেয়েটাও কি স্বপ্নের ভেতর দিয়ে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে? স্বপ্নের ঘটনাগুলো কি অনাগত সময়ের কোনো ঘটনা? এই রূপালী পাথর কি অনাগত সময়ের কোনো দ্বীপ থেকে আনা? স্বপ্নে ইথিকার সাথে যাকে দেখতে পাওয়া যায় সে কে? মেয়েটি শৈশবের অনেক কথা তাকে বলেছে, আবার অনেক কথা বলেনি। নীল মখমলের কোনো নৌকার কথা তার শৈশবের কাহিনীতে নেই। অলোক নামের কোনো ছেলের কথাও নেই। অথচ প্রফেসর চৌধুরী জানেন এগুলো মেয়েটির শৈশবরেত না থেকেই পারেই না। তবে কি মানুষের স্মরণ শক্তি শৈশবের যে প্রান্ত অবধি যায় এটা তার চেয়েও আগের কোনো ঘটনা? প্রফেসর চৌধুরী সিদ্ধান্ত নিলেন তিনি ইথিকাকে সম্মোহিত করবেন। সম্মোহিত করে মেয়েটির কাছ থেকে দূর শৈশবের অকথিত কাহিনী উদ্ধার করবেন। ঘড়ির কাঁটা বলছে রাত তখন 3টে। পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিল মকু। আবার শুয়ে পড়ার পর ঘুম না আসায় চোখ বন্ধ করে ঘুম আনার চেষ্টা করছিল। কোনো কারণ ছাড়াই তার মনে হলো কোথাও কোনো বড় সমস্যা হয়েছে। হঠাৎ খুব শীত করতে লাগলো তার। মনের ভেতর থেকে কে যেন তাকে নিষেধ করল চোখ না খুলতে, কিন্তু সে নিষেধ শুনল না। সে স্পষ্ট অনুভব করছে তার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। এরকম অবস্থায় চোখ বন্ধ করে থাকতে পারে কেউ? চোখ খোলার পর খানিকক্ষণ কিছু দেখতে পেল না মকু। তারপর আস্তে আস্তে অন্ধকার সয়ে গেল। ঘরের দেওয়াল, সিলিং, বারান্দার গ্রিল আবছা আবছা দেখতে পেল। কোথাও কেউ নেই। তার মানে মনের ভুল। চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করল মকু। প্রচণ্ড অস্বস্তি নিয়ে দ্বিতীয়বার ঘুম ভাঙল তার। চোখ খোলার সাথে সাথে দেখল বারান্দার শেষ মাথায় একটি ছায়ামূর্তি ধীরে ধীরে সরে যাচ্ছে দূরে। রাস্তা থেকে লাইট পোস্টের আলো এসে পড়েছে ছায়ামূর্তিটার উপর। মকুর পা থেকে মাথা পর্যন্ত অবশ হয়ে গেল। সরসর করে দাঁড়িয়ে গেল গায়ের লোম। গলা ফুঁড়ে বেরিয়ে এলো দুর্বোধ্য চিৎকার। চোখজোড়া লেগে এসেছিল দারোয়ানের। মকুর চিৎকার শুনে আবার ধর্মরিয়ে উঠে বসল। বুঝতে পারল বাসার ভেতর থেকে আওয়াজটা এসেছে। কি করবে ভাবছে, এমন সময় জিনিসটা দেখতে পেল সে। একটা নারী মূর্তি দেয়াল টপকে বেরিয়ে যাচ্ছে বাইরে। লাইট পোস্টের আলোয় তাকে চিনতে পেরে স্তম্ভিত হয়ে গেল দারোয়ান। সিদ্ধান্ত নিতে কয়েক সেকেন্ড দেরি করে ফেলল সে। সম্বিত ফিরে আসার পর এক ঝটকায় গেট খুলল। রাস্তায় বেরিয়ে এসে ডানে বাঁয়ে তাকালো পাগলের মতো। নেই, কোথাও কেউ নেই। লাইট পোস্টের আলোয় যতদূর চোখ পড়ে কারোর কোনো ছায়া পর্যন্ত নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেছে ছায়ামূর্তিটা। ডায়েরি লেখা শেষ করে কলম বন্ধ করলেন প্রফেসর চৌধুরী। পা দুটো লম্বা করে দিয়ে হাই তুললেন। ক্লান্তিতে ভেঙে আসতে চাইছে শরীর। বাইরে কৃষ্ণপক্ষের অন্ধকার। মাঝরাত পেরিয়ে গেছে বহু আগে। আকাশে জ্বলছে লক্ষ কোটি তারা। জানালা দিয়ে আকাশের দিকে তাকালেন তিনি। অপরিচিত একটা নক্ষত্রের দিকে চোখ গেল। সপ্তর্ষিমণ্ডলের ডান পাশে জ্বলজ্বল করছে। হঠাৎ তারাটি বিস্ফোরিত হল। প্রফেসর চৌধুরীর মনে হল তারাটি দেশলাইয়ের কাঠির মতো দপ করে জ্বলে উঠে পর মুহূর্তে নিভে গেল। তারার বিস্ফোরণ আগেও দেখেছেন, তবু অভিভূত হলেন তিনি। ঘড়িতে সময় দেখলেন 2:10। তার মানে 2:10 তারাটি বিস্ফোরিত হয়েছে। অথচ তিনি জানেন এটা একটা ডাহা মিথ্যে কথা। পৃথিবী থেকে ওই নক্ষত্র কোটি কোটি আলোকবর্ষ দূরে।
পৃথিবীতে তার আলো এসে পৌঁছাতে কয়েক হাজার বছর লাগার কথা। তার মানে এই বিস্ফোরণ 2:10 ঘটেনি, হাজার হাজার বছর আগে ঘটেছে। আবার এও সত্য বিস্ফোরণটি 2:10 ঘটেছে। দুটোই সত্য। গত 2 দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে তার। পরশু বিকেলে ইথিকার কাছ থেকে এক গাদা নতুন তথ্য পেয়েছেন। তথ্যগুলো এত অভাবনীয় যে তিনি নিজেই বিমূঢ় হয়ে যান। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন কক্সবাজার যাবেন। পরের দিন সকালে রওনা হয়ে যান কাউকে না বলে। চকরিয়ায় পৌঁছেছেন আজ বিকেলে। উঠেছেন ডাক বাংলোয়। খোঁজখবর নিয়ে জায়গাটা সম্পর্কে মোটামুটি জেনে নিয়েছেন। আগামীকাল থেকে কাজে নামবেন। ইথিকার ব্যাপারে তিনি যা ভেবেছিলেন ঠিকই ভেবেছিলেন। সম্মোহিত অবস্থায় পোস্ট হিপনেটিক সাজেশন দিয়ে মেয়েটিকে যখন অতীত নিয়ে যেতে লাগলেন, তখন দেখলেন মেয়েটি আনকোরা নতুন কথা বলতে শুরু করেছে। সব কথা শোনার পর তার মনে হয়েছে রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে চকরিয়া থানার পেকুয়া নামক একটি জায়গায়। ওখানে গেলেই জট খুলে যাবে এই বিস্ময়কর কাহিনীর। এতক্ষণ শুনছিলেন সাহিদ ইকবালের লেখা ইথিকার 4th পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী 2 দিন অমানসিক পরিশ্রম করলেন প্রফেসর চৌধুরী। তিনি গাড়ি আনেননি। যাত্রীবাহী কোস্টারে চেপে নয়, মাইল পথ পাড়ি দিয়ে থানা কমপ্লেক্স থেকে সে হাজির হলেন পেকুয়ায়। আজ থেকে প্রায় 1 যুগ আগের একটি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করলেন লোকজনকে। কাজের এই অংশটি ছিল সবচেয়ে জটিল। এলাকায় তিনি নবাগত। আজ থেকে 1 যুগ আগের ওই ঘটনা যারা জানত তাদের কাউকে তিনি চেনেন না। অপরিচিত কারোর কাছে মুখ খুলতে ওরা নারাজ। ভাগ্যিস থানা কৃষি অফিসার ইউনুস খান ওই সময় পেকুয়ায় ছিলেন। দূর থেকে প্রফেসর চৌধুরীকে তিনি চিনে ফেললেন। লম্বা লম্বা পায়ে কাছে এসে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, আপনি কি প্রফেসর ওসমান চৌধুরী? ঝাড়া 10 সেকেন্ড ইউনুস খানের দিকে তাকিয়ে প্রফেসর চৌধুরী বললেন, হ্যাঁ। মাই গড, আপনি এখানে কি করছেন স্যার? গত সপ্তাহে আপনাকে টিভিতে দেখলাম। একটা পার্সোনাল এনকোয়ারিতে এসেছি, আপনাকে ঠিক। ইউনুস খান নিজের পরিচয় দিয়ে প্রফেসর চৌধুরীর সাথে ভিড়ে গেলেন। চকরিয়া ইউনুস খানের 3 বছর চলছে। স্থানীয় লোকজনের সাথে মোটামুটি জানাশোনা আছে। প্রফেসর চৌধুরীর কাজ অনেকখানি সহজ হয়ে গেল। প্রফেসর চৌধুরী প্রথমে জানতে চাইলেন আজ থেকে 12 বছর আগের একটি দর্জির দোকান সম্পর্কে। দোকানের নাম আহমদিয়া টেইলার্স। কিন্তু বাজারের কেউ তাকে কোনো তথ্য দিতে পারল না। ইউনুস খান বললেন, আজ সোমবার, হাটের দিন না হওয়ায় অধিকাংশ দোকানপাট বন্ধ। আগামীকাল পুরনো কোনো দোকানদারের কাছ থেকে জানা যেতে পারে। আগামীকাল কি হাটের দিন? জি স্যার। প্রফেসর চৌধুরীকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হলো না। বাজার থেকে বেরিয়ে যাওয়ার মুখে তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলেন। এক মুদি দোকানদার তাকে জানালো, এই বাজারে সবচেয়ে পুরনো টেলার্সের মালিক হলেন মোবারক উল্লাহ। তিনি এখান থেকে মাইল 3 দূরে শিলখালিতে থাকেন। প্রফেসর চৌধুরী ঠিক করলেন তিনি শিলখালি যাবেন। ইউনুস খান বললেন, আপনি পরিশ্রান্ত, আজকের রাতটা বিশ্রাম নিন। আগামীকাল ভোরে রওনা হলে বিকেলের মধ্যে কাজ সেরে ফিরে আসা যাবে। আমি এখনই রওনা হব, আমাকে রাস্তাঘাটের বর্ণনা দিন। এক মুহূর্ত ভাবলেন ইউনুস খান, তারপর মাথা ঝাঁকালেন। চলুন স্যার, আমিও যাচ্ছি সাথে। মোবারক উল্লাহর বাড়ি খুঁজে বের করা খুব সহজ হলো না। অনেককে জিজ্ঞেস করতে হলো। কেউ কেউ ভুল ঠিকানাও দিল। অনেক ঘোরাঘুরির পর যে জায়গায় এসে তারা থামলেন সেটি একটি পুরনো আমলের টিনের চৌচালা বাড়ি। সামনে পিছনে ফলমূলের বাগান। ইউনুস খান গলা খাঁকারি দিলেন, বাড়িতে কেউ আছেন নাকি? কেউ কোনো সাড়া দিল না।
ওরা একে অন্যের মুখ চাওয়াচাই করলেন। মনে হলো বাড়িতে কেউ নেই। অনেকক্ষণ পর অল্প বয়সী একটি মেয়ে দরজায় এসে দাঁড়ালো। বিশুদ্ধ আঞ্চলিক ভাষায় জানতে চাইল, কাকে চাই? মোবারকুল্লাহ সাহেব আছেন? জি না, বাসায় নেই। কোথায় গেছেন তিনি? হারবাং গেছেন। কখন? আজকে সকালে। ফিরবেন না? বিকেলেই ফেরার কথা। প্রফেসর চৌধুরীর দিকে তাকালেন ইউনুস খান। প্রফেসর চৌধুরী অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন। বাসায় আতিথেয়তার কোনো ত্রুটি হলো না। মুখ হাত ধোয়ার জন্য পানি দেয়া হলো, সাবান ও তোয়ালে দেয়া হলো। বসার ঘরে ফিরে তারা দেখলেন টেবিলে নাস্তা দেয়া হয়েছে। নাস্তার সাথে ধুমায়িত চা। মোবারকুল্লাহ ফিরলেন রাত 9টায়। ফিরেই প্রচণ্ড বকাঝকা শুরু করলেন চাকর বাকরদের। এটা সেটা খুঁত বের করতে লাগলেন। গরুকে কেন পানি খাওয়ানো হয়নি, বারান্দায় কেন ঝাড়ু দেওয়া হয়নি, এসব কারণেই মেজাজ দেখাতে লাগলেন। প্রফেসর চৌধুরী বড়ই বিব্রত বোধ করলেন। বকাঝকা শেষ করে বৈঠকখানায় ঢুকলেন মোবারকুল্লাহ। বললেন, কিছু মনে করবেন না, এ বাড়ির লোকজন এক একটা অপদার্থ। নিশ্চয়ই আপনাদেরকে কোনো কিছু না দিয়ে এতক্ষণ বসিয়ে রেখেছে। না মানে? প্রতিবাদ করার চেষ্টা করলেন ইউনুস খান, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিলেন মোবারকুল্লাহ। লজ্জার কিছু নেই ভাই সাহেব, এই উল্লুকগুলোকে আমি চিনি। আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে এক গ্লাস পানিও খাওয়া হয়নি। একটা নিঃশ্বাস ফেললেন ইউনুস খান। মোবারকুল্লাহ তাদের বসিয়ে রেখে এশার নামাজ পড়তে গেলেন। বলে গেলেন, নামাজের পর খাওয়া দাওয়া সেরে তারপর আলাপ হবে। খিচুড়ি আর ভুনা খাসির মাংস খাওয়ার পর আরেক দফা চা হলো। চায়ের কাপ নামিয়ে রেখে যার যার চেয়ারে নড়ে চড়ে বসলেন সবাই। আগেই প্রফেসর চৌধুরীর কাছ থেকে তদন্তের বিষয় জেনে নিয়েছেন মোবারকুল্লাহ। তবু আরেকবার বললেন, ভাই সাহেব, আপনার প্রশ্নগুলো বলেন। আমার প্রথম প্রশ্ন, পেকুয়া বাজারে আহমদিয়া টেলার্স নামে কোনো দর্জির দোকান ছিল কিনা? হ্যাঁ ছিল। কতদিন আগে? 12-13 বছর আগে। মালিকের নাম কি? ফিরোজ আহমেদ। প্রফেসর চৌধুরী লক্ষ্য করলেন মালিকের নাম বলতে গিয়ে মোবারকুল্লাহর চেহারা একটু কঠিন হয়ে গেল। তিনি ব্যাপারটা নোট করলেন। ফিরোজ আহমেদ এখন কোথায়? হঠাৎ আগাম কোনো নোটিশ না দিয়ে খেপে গেলেন মোবারকুল্লাহ। বললেন, ফিরোজ আহমেদ কোথায় তা আমি কিভাবে বলবো? জাহান্নামে গেছে সে। ফিরোজ আহমেদের ছেলে মেয়ে কজন বলতে পারেন? মোবারকুল্লাহর চেহারা আবার স্বাভাবিক হয়ে গেল। 2 ছেলে 3 মেয়ে। সবার বড় ছেলে না মেয়ে? মেয়ে। ছেলে দুটোর মধ্যে বয়সের ব্যবধান কত ছিল? কোনো ব্যবধান ছিল না। কিরকম? ছেলে দুটো ছিল যমজ। আচ্ছা, ছেলে দুটোর মধ্যে কারোর নাম কি বলতে পারবেন? ডাকনাম বলতে পারবো। ডাকনাম বলেন। একজনের নাম ছিল অলোক, আরেকজনের চপল। অলোক সম্পর্কে কি জানেন? কি জানতে চান? সে এখন কোথায়, কি করছে এসব? সে তো বেঁচে নেই। মনে মনে এটাই আশঙ্কা করছিলেন প্রফেসর চৌধুরী। তবুও চমকে উঠলেন তিনি। খানিকক্ষণ কথা বলতে পারলেন না। তারপর একসময় সামলে উঠে জানতে চাইলেন, কতদিন আগে মারা গেছে? প্রায় 12 বছর আগে। কিভাবে মারা গেছে মনে করতে পারবেন? হ্যাঁ পারবো। পানিতে ডুবে। পুকুরে নাকি নদীতে? নদীতে। আপনার টেলার্সের নাম কি? প্রসঙ্গ পরিবর্তন করলেন প্রফেসর চৌধুরী। মোস্তাফা টেলার্স। কিছুটা হকচকিয়ে গেলেন মোবারকুল্লাহ। আহমদিয়া টেলার্স আপনার দোকান থেকে কত দূরে ছিল? 3-4 গজ দূরে। আপনার দোকান কি এখনো চালু? এখনো চালু। গোলাম রাব্বানি নামের কাউকে চেনেন? হ্যাঁ চিনি। তাকে কোথায় পাওয়া যাবে? তিনি এখন ঢাকায় থাকেন। ঢাকার ঠিকানা জানি না। তিনি কি আগে এখানে থাকতেন? হ্যাঁ। কোথায়?
পেকুয়া বাজারের পূর্ব দিকে জনতা ব্যাংকের কাছে। তিনি কি করতেন? সিএনবির ইঞ্জিনিয়ার ছিলেন। তার ছেলে মেয়ে কয়জন জানেন? 2 মেয়ে, কোনো ছেলে নাই। অলোকের মৃত্যু সম্পর্কে আর কিছু জানেন? অলোকের মৃত্যু নিয়ে গ্রামে খুব হইচই হয়েছিল। অনেকের ধারণা অলোক পানিতে ডুবে মারা যায়নি, আত্মহত্যা করেছে। কারো কারো ধারণা তাকে কেউ ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে। মারা যাওয়ার সময় বয়স কত ছিল তার? 13-14 বছর। 2 ভাইয়ের মধ্যে অন্যজন এখন কোথায় বলতে পারবেন? জি না, বলতে পারবো না। চক্রিয়ায় তো নেই? না, চক্রিয়ায় নেই। কতদিন আগে চক্রিয়া ছেড়েছে? বছর 7 এমন কারোর কি নাম বলতে পারবেন যে ছোটবেলায় অলোক কিংবা চপলের বন্ধু ছিল এবং এখনো চক্রিয়ায় আছে? একজনের নাম মনে পড়ছে, আব্দুল কারিম। তবে সে অলোকের নয়, চপলের বন্ধু। চপল যতদিন চক্রিয়ায় ছিল ততদিন সে তার সাথে সাথে ছিল। ভেরি গুড। লোকটার বাড়ি কোন জায়গায়? এখান থেকে হেঁটে গেলে ঘন্টাখানেক লাগবে। ভদ্রলোক কি করেন? একসময় ভালো ফুটবল খেলতেন, বর্তমানে পেকুয়া হাই স্কুলের শরীরচর্চা শিক্ষক। ঘড়িতে সময় দেখলেন প্রফেসর চৌধুরী। রাত 11:35। ইউনুস খান শঙ্কিত গলায় বললেন, আপনি কি এখন যাবার কথা ভাবছেন? হেসে ফেললেন প্রফেসর চৌধুরী। হাই তুলতে তুলতে বললেন, না, আজ বিশ্রাম নেব। গ্রামে এখন অনেক রাত, কাল ভোরের দিকে রওনা হওয়া যাবে। ইথিকা বলল, ওদের ধারণা আমরা যা করছি তা সত্যি নয়, কল্পনা। নৌকার নোঙর তুলতে তুলতে ওর দিকে তাকালো অলোক। কাদের কথা বলছো? পৃথিবীর লোকদের কথা বলছি। পৃথিবীর লোকজন এক একটা বোকার হদ্দ। আমার সবচেয়ে মজা লাগে যখন দেখি ওসমান চাচা ওদের দলে। তোমার ওসমান চাচা বোকাদের সর্দার। অমন করে বলো না। পৃথিবীর এত কাছে আরেকটা পৃথিবী আছে, সেটা উনি কি করে জানবেন? কেন জানবেন না? উনি তো বিজ্ঞানের লোক। কিছুক্ষণ চুপচাপ কাটল। নৌকা এগিয়ে চলেছে তরতর করে। এবার আমরা কতদিন থাকবো ওখানে? 3 মাস। ইথিকার মুখ কালো হয়ে গেল। আমরা কি ওই দ্বীপে থেকে যেতে পারি না? পারি, কিন্তু সেই সময় এখনো আসেনি। আব্দুল করিমের বয়স খুব বেশি নয়, 25-26 বছর হবে। প্রফেসর চৌধুরী অনুমান করেন ছাত্রজীবন শেষ করেই এই লোক চাকরিতে ঢুকে পড়েছে। তারা যখন আব্দুল করিমের বাড়িতে পৌঁছালেন তখন সে স্নান সেরে তোয়ালে দিয়ে গা মুছছিল। ওই অবস্থায় অতিথিদের ভিতরে নিয়ে এলো, খাতির যত্ন করে বসালো। ইউনুস খান নিজের পরিচয় দিয়ে বললেন, আপনাকে একটু বিরক্ত করব। না না, বিরক্তির কি আছে, আমি শার্টটা গায়ে দিয়ে আসি। আব্দুল করিমের স্কুল বসে 10টায়। সে বেশি সময় দিতে পারল না, কিন্তু এটুকু সময়ের মধ্যে প্রফেসর চৌধুরী যা জানতে পারলেন তার গুরুত্ব সীমাহীন। আজ থেকে 12 বছর আগের কথা। পেকুয়া বাজারের মোড়ে আহমদিয়া টেলার্স নামে একটি দর্জির দোকান ছিল। সেই দোকানের মালিক ছিল ফিরোজ উদ্দিন আহমেদ। ফিরোজ উদ্দিনের 2 ছেলে 3 মেয়ে। ছেলে দুটো যমজ, একজনের নাম অলোক, আরেকজনের নাম চপল। ফিরোজ উদ্দিন কাপড় কেটে জামা বানায়, আর বাতিল কাপড়ের টুকরো দিয়ে ছেলেরা বানায় নৌকা, জাহাজ, এরোপ্লেন। মেয়েরা বউ বউ খেলে। ভাই দুটোর মধ্যে অলোকের খুব শখ নৌকো বানানোর, রঙিন কাপড়ের নৌকো। দিন গড়িয়ে চলে। মাতামুহুরী নদীর উপর দিয়ে অনেক জল বয়ে যায়। একদিন এক ভদ্রলোক আসেন ফিরোজ উদ্দিনের দোকানে। সঙ্গে পরের মতো ফুটফুটে একটি মেয়ে। মেয়ের বয়স 6 কি 7। ভদ্রলোক সিএনবির একজন ডাকসাইটে ইঞ্জিনিয়ার। এসেছেন মেয়ের জন্য জামা বানাতে। পরের মতো মেয়ের জন্য পরের মতো জামা বানিয়ে দিল ফিরোজ উদ্দিন। কিন্তু মেয়ে খুশি হয় না মোটেই। সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে অলোকের কাণ্ড কারখানা।
কিভাবে ছেলেটি নিপুণ হাতে বানায় কাপড়ের নৌকা। অলোকের বয়স তখন 14। মেয়েটি অলোকের কাছে গিয়ে বলল, দাও, আমাকে একটি নৌকা দাও। অলোক চোখ তুলে তাকালো, দেখলো আশ্চর্য এক রূপবতী মেয়ে ওর সামনে দাঁড়ানো। অলোকের ভ্রম হলো, এ কি মানুষ নাকি জলপরী। মন্ত্রমুগ্ধের মতো সদ্য তৈরি সেরা নৌকাটি এগিয়ে দিল সে। নদীর যেমন গতিপথ আছে তেমনি গতিপথ আছে সূর্যের, গতিপথ আছে পৃথিবীর। সময়গুলো কেটে গেল কেমন স্বপ্নের মতো। কখনো গোধূলি বেলায়, কখনো নক্ষত্রের তলে, কখনো ভরা জ্যোৎস্নায়, কখনো শিশির লাগা ভোরে মাতামোহরীর থই থই জল, ডাহুক, মাছরাঙা ও কলমি ফুলের সাথে ওদের স্মৃতিগুলো জড়িয়ে গেল। ওরা হয়ে গেল একে অন্যের। মেয়েটির বাড়ি আর ছেলেটির দোকান ছিল পাশাপাশি। প্রতিদিন কাক ভরে বাবার হাত ধরে মেয়েটি যখন প্রাতঃভ্রমণে বেরোতো, তখন ছেলেটি দাঁড়িয়ে থাকতো জানালায়। আর বিকেলে সঙ্গীদের সাথে অলোক যখন খেলতো রাস্তার ধারে, তখন মেয়েটি তার বাড়ির ছাদে দাঁড়িয়ে দেখত অপলক। একদিন মেয়েটি বলল, আমি তোমাকে নীল রঙের মখমল দেব, আমাকে নৌকা বানিয়ে দেবে? ছেলেটি মাথা দুলিয়ে সায় দিল। মখমলের নৌকা বানাতে বানাতেই ঘনিয়ে এলো বিদায় সন্ধ্যা। অলোক দেখল একটি বাড়িতে কিসের যেন ব্যস্ততা। মালপত্র তোলা হচ্ছে গাড়িতে। কোথায় যেন যাবার প্রস্তুতি সবার। আশঙ্কায় কেঁপে উঠল ওর বুক। মেয়েটির সাথে আর দেখা হয় না। আগের মতো দাঁড়ায় না বাড়ির ছাদে কিংবা খোলা রাস্তায়। নীল মখমলের নৌকাটি আর দেয়া হয়ে ওঠে না তাকে। সারাদিন লক্ষ্যহীন ঘুরে বেড়ায় অলোক। সন্ধ্যায় ফিরে এসে একা একা বসে থাকে জানলার ধারে। কারোর সাথে কথা বলে না। মেয়েটির সাথে দেখা হলো একেবারে যাবার সময়। সে বলল, আমরা চলে যাচ্ছি। কোথায়? অনেক দূরে। আর আসবে না? না। চারপাশে বহু লোক, বিরামহীন ব্যস্ততা। মস্ত এক ট্রাক দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। ট্রাক বোঝাই মালপত্র। দূর থেকে বয়স্ক এক লোক হাত নেড়ে ডাকছে মেয়েটিকে। অলোক বুঝল হাতে আর সময় নেই। সে বলল, তোমার নৌকা নেবে না? উত্তরে কিছু বলতে গেল মেয়েটি, কিন্তু তার আগেই কারা যেন তাকে টেনে নিয়ে গেল ওখান থেকে। কোলে করে তুলে দিল গাড়িতে। পর মুহূর্তে রাস্তায় ধুলো উড়িয়ে চলতে শুরু করলো গাড়ি। একসময় হারিয়ে গেল পথের বাঁকে। ঘটনার 3 দিন পর নদীতে লাশ পাওয়া গেল অলোকের। গল্প শেষ করে ঘড়িতে সময় দেখল আব্দুল কারিম। স্কুলের সময় প্রায় হয়ে এসেছে। তারপর সামনের দিকে ঝুঁকে এলেন প্রফেসর চৌধুরী। তারপর আর কিছু নেই, এ পর্যন্তই। নৌকাটির কি হলো? কোন নৌকা? ওই যে কাপড়ের নৌকা। নৌকাটি অলোকের হাতেই ছিল। ডেড বডি এত শক্ত হয়ে গিয়েছিল যে হাতের মুঠো কিছুতেই আলগা করা যায়নি। শেষমেশ ওই নৌকা শুদ্ধ তাকে কবর দেয়া হয়। অলোকের মৃত্যু সম্পর্কে আপনার কি ধারণা? পানিতে ডুবে মারা গেছে, সাঁতার জানতো না। দুর্ঘটনা নাকি? দুর্ঘটনা, অবশ্যই দুর্ঘটনা। আত্মহত্যা করার মতো বয়স তখনও ওর হয়নি। আমার ধারণা ওই নৌকাটি জলে ভাসাতে গিয়েই কোনোভাবে পা হড়কে যায়। হয়তো অপরিণত মনে বিশ্বাস জন্মেছিল নদীতে ভাসিয়ে দিলে ওটা এক সময় মেয়েটির কাছে পৌঁছে যাবে। চপল তো আপনার বন্ধু ছিল, তাই না? হ্যাঁ। এখন সে কোথায়? ঠিক বলতে পারবো না। কিছুদিন কুমিল্লায় ছিল, তারপর কোথায় গেছে জানি না। ওদের মা বাবা? মারা গেছে দুজনেই। বোন 3 জন। দুজনের বিয়ে হয়েছে, বাকি একজন মারা গেছে 91 সালের ঘূর্ণিঝড়ে। প্রফেসর চৌধুরী উঠে দাঁড়ালেন, বললেন, আপনার অনেক সময় নষ্ট করলাম, কিছু মনে করবেন না। ছি ছি ছি, কি যে বলেন। আপনাদের কোনো মেহমানদারি করতে পারলাম না। আরেক কাপ চা দিতে বলি?
না, দরকার নেই, চলুন যেতে যেতে কথা বলি। আজ দুপুরে দাওয়াত রাখেন? অসংখ্য ধন্যবাদ, আমাকে এখনই রওনা হতে হবে। রাস্তার মোড়ে এসে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে প্রফেসর চৌধুরী জানতে চাইলেন, অলোকের আসল নাম কি? জুলহাস উদ্দিন। চপলের আসল নাম? এখলাস উদ্দিন। চমকে উঠলেন প্রফেসর চৌধুরী। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লেন তিনি। দূর থেকে হাত নেড়ে খোদা হাফেজ জানালো আব্দুল কারিম। চকরিয়া ডাকবাংলোয় যাবার পথে আরও কিছু লোকের সাথে কথা বললেন প্রফেসর চৌধুরী। নতুন কোনো তথ্য পেলেন না, তবে লক্ষ্য করলেন অলোক কিভাবে মারা গেছে এটা নিয়ে কারোর মধ্যে দ্বিমত আছে। ঢাকায় এসে ফোন করলেন গোলাম রাব্বানির বাসায়। হ্যালো রাব্বানি, কেমন আছো তোমরা? রাব্বানি জানতে চাইলেন, এই কদিন কোথায় ছিলে? ঢাকার বাইরে গিয়েছিলাম একটু, তোমাদের কি খবর? প্রফেসর চৌধুরীকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে গোলাম রাব্বানি বললেন, বাসায় থাকো, আমি আসছি। মিনিট 20 পর কলিং বেল বেজে উঠল। দরজা খুলে ভ্যাবাচাকা খেয়ে গেলেন প্রফেসর চৌধুরী। তার সামনে ওটা কে? মাই গড, এ কি চেহারা হয়েছে তোমার? চেয়ারে বসে জোরে জোরে শ্বাস নিলেন গোলাম রাব্বানি। কাতলা মাছের মতো হাঁ হয়ে গেছে মুখ, চিবুকে কয়েকদিনের না কামানো দাড়ি, চোখ দুটো কোটরাগত। হাইকোর্টের মাজার থেকে এসেছো নাকি? গোলাম রাব্বানি হাসলেন না। রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, কঠিন ঝামেলায় পড়ে গেছি। তোমার চেহারা দেখেই বুঝতে পারছি, ঝামেলাটা বলে ফেলো। নিশ্চয়ই তোমার মেয়েকে নিয়ে? মেয়ে প্রতিদিন রাত্রে বাইরে চলে যাচ্ছে। বাইরে চলে যাচ্ছে মানে? বাইরে কোথায় যাচ্ছে? তা বলতে পারি না। তোমার দারোয়ান কি করে, ঘাস কাটে? দারোয়ান তাকে অনুসরণ করে, কিন্তু ধরতে পারে না। বুড়ো দারোয়ান রাখো কেন, দারোয়ান চেঞ্জ করো। কয়েকবার চেঞ্জ করেছি। মেয়েটাকে আটকে রাখো কামরায়, বাইরে থেকে তালা দাও। বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, হাত পা বেঁধে রাখা হয়েছে, তারপরও বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে মানে? গাঁজা খেয়েছো নাকি তুমি? নিজের চোখে না দেখলে তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, আমি নিজের চোখেই দেখবো আজ রাতে। এখন তুমি একটু শান্ত হও। টেবিলে খাবার দিতে বললেন প্রফেসর চৌধুরী। আসলে তোমার মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে, এটা হওয়া খুবই স্বাভাবিক। দিনের পর দিন একটা সমস্যা নিয়ে বসবাস করছো, তোমার নিজেরও কদিন বাইরে থেকে ঘুরে আসা দরকার। দুহাতে মুখ ঢেকে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলেন গোলাম রাব্বানি। কোথাও কোনো দেয়াল ঘড়িতে রাত 3টে বাজার সময় সংকেত শোনা গেল। ঘড়ির শব্দের সাথে পাল্লা দিয়ে রাস্তার শেষ মাথায় বিকট শব্দে কেঁদে উঠল একটা কুকুর। তারপর আবার সব চুপচাপ। হঠাৎ শিরদাঁড়া খাড়া হয়ে গেল প্রফেসর চৌধুরীর। দেখলেন উঁচু দেয়াল টপকে উপরে উঠে এলো একটি ছায়ামূর্তি। বাতাসে চুল উঠছে ওর, অস্বাভাবিক লম্বা চুল। রাস্তা থেকে লাইট পোস্টের আলো এসে পড়েছে। প্রফেসর চৌধুরী স্তম্ভিত হয়ে গেলেন। এ কি স্বপ্ন নাকি কল্পনা? গোলাম রাব্বানি ফিসফিস করে বললেন, দেখেছ? তিনি কোনো জবাব দিলেন না, শুধু মাথা নাড়লেন। অবিশ্বাস্য ক্ষিপ্রতার সাথে দেয়াল টপকে রাস্তায় নেমে এলো ছায়ামূর্তিটা। তারপর ছুটতে লাগলো উল্টো দিকে, যেন ভয়ানক তারা আছে। ইগনিশনকে ঘুরিয়ে এক্সিলেটারে চাপ দিলেন প্রফেসর চৌধুরী। প্রায় নিঃশব্দে সামনে বাড়ল ল্যান্সার। দেয়ালের পাশে একজোড়া গাছের আড়াল থেকে বেরিয়ে এলো রাস্তায়। ফার্স্ট গিয়ার দিলেন তিনি। পেছনে গাড়ির শব্দ পেয়ে ঝট করে ফিরে তাকালো ছায়ামূর্তি। তারপর ছোটার গতি বাড়িয়ে দিল। এখন মনে হচ্ছে বাতাসে ভেসে চলেছে ওটা। দাঁত বেরিয়ে পড়ল প্রফেসর চৌধুরীর। হাসছেন তিনি। গাড়ির গতি আর বাড়ালেন না, কোনো রকম তাড়াহুড়োর দরকার নেই। লাইট পোস্টের আলোয় নির্জন রাস্তা সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে গেছে।
সামনে পেছনে কোনো আড়াল নেই, আড়াল থাকলেই বরং ভালো হতো। হঠাৎ খক খক করে কেশে উঠল গাড়ির ইঞ্জিন, তারপর থেমে গেল। পাগলের মতো ইগনিশনকে ঘোরালেন প্রফেসর চৌধুরী, কিন্তু কোনো লাভ হলো না। সামনের দিকে তাকিয়ে দেখলেন ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেছে। একবার ভাবলেন গাড়ি থেকে নেমে দৌড়াবেন কিনা, পর মুহূর্তে ওই চিন্তা বাতিল করে দিলেন। এই বয়সে কুলি উঠতে পারবেন না। মিনিট 10 চেষ্টার পর গাড়ি আবার স্টার্ট নিল। চেপে রাখা নিঃশ্বাস ফেলে কপালের ঘাম মুছলেন প্রফেসর চৌধুরী। গোলাম রাব্বানি কাঁপা কাঁপা গলায় জানতে চাইলেন, এবার বাসায় ফিরে যাই, কি আর করা। স্টিয়ারিং হুইল ঘোরালেন প্রফেসর চৌধুরী। বাকি রাস্তায় কেউ কোনো কথা বললেন না। মাথার ভেতরটা কেমন খালি খালি লাগছে দুজনেরই। মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছেন। বাসায় ফিরে দেখলেন সবকিছু স্বাভাবিক। মেয়েদের শোবার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। জানলা দিয়ে দেখা গেল দুই বোন একে অন্যের গলা জড়িয়ে ধরে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে, যেন তাদেরকেও একদণ্ডের জন্য ঘুম থেকে জাগেনি কিংবা দরজা খুলে বাইরে কোথাও যায়নি। কিন্তু প্রফেসর চৌধুরী জানেন এই জানার মধ্যে ফাঁক আছে। তিনি দূর থেকেই দেখতে পাচ্ছেন একজনের পায়ে তখনও লেগে আছে রূপালি রঙের বালি, চোখে মুখে লেগে আছে সমুদ্রের নোনা জল। বাবা, দরজার কাছ থেকে ডাকল ইথিকা। চোখ তুলে তাকালেন গোলাম রাব্বানি। আজকের পত্রিকাটা আছে তোমার কাছে? পরীক্ষার রুটিন দিয়েছে নাকি? না বাবা, আমার এক বান্ধবীর লেখা বেরিয়েছে। পত্রিকাটা নিয়ে আহ্লাদী ভঙ্গিতে বেরিয়ে গেল ইথিকা। ওর গমন পথের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেললেন গোলাম রাব্বানি। কি উচ্ছল প্রাণবন্ত একটি মেয়ে, স্বভাবটা পেয়েছে প্রজাপতির মতো। দিনের বেলায় কিছু বোঝা যায় না, একদম স্বাভাবিক। কে বলবে এই মেয়ে রাতের বেলায়? মেজাজটা অকারণেই বিগড়ে আছে প্রফেসর চৌধুরী। সেই সন্ধ্যা থেকেই নোট বইয়ের একটার পর একটা পাতা নষ্ট করছেন আর ছিঁড়ে দলা পাকিয়ে ফেলে দিচ্ছেন বাইরে। কোনো জটিল সমস্যা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে তাঁর এরকম হয়। অনেকগুলো হিসেব মেলাতে পারছেন না। একটা প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে সাপের ফনার মতো মাথা তুলে দাঁড়াচ্ছে আরেকটা প্রশ্ন। রহস্যের জবনিকা উন্মোচিত হচ্ছে না কিছুতেই। মেজাজ খারাপ হওয়ার আরেকটি কারণ হলো ডক্টর সোলায়মান। লোকটা তার প্রচুর সময় নষ্ট করেছে আজ বিকেলে। বলা নেই কওয়া নেই হঠাৎ দুম করে এসে হাজির। একগাদা আজগুবি কথাবার্তা শুনিয়ে মাথাটা গরম করে দিয়ে গেছে তার। তা না হলে হয়তো এতক্ষণে ইথিকার ব্যাপারে একটা সিদ্ধান্তে চলে আসতে পারতেন। ব্যক্তিগতভাবে ডক্টর সোলাইমানকে সহ্য করতে পারেন না প্রফেসর চৌধুরী, পারতপক্ষে এড়িয়েও চলেন। লোকটা স্কুল জীবনে তার সহপাঠী ছিল, মেধাবী ছাত্র হিসেবে খুব নাম ডাকছিল তার। হাজার চেষ্টা করেও পরীক্ষার মেধা তালিকায় তাকে টপকাতে পারেননি প্রফেসর চৌধুরী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শুনলেন সোলাইমান ওরিয়েন্টালিজমে এমএ পড়ার জন্য ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। শুনে খুব দুঃখ পেয়েছিলেন। পৃথিবীতে এত বিষয় থাকতে এরকম একটি অদরকারি সাবজেক্টে ভর্তি হওয়া প্রতিভার অপচয় ছাড়া আর কি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রফেসর চৌধুরী কিছুদিন পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরি করেন। ওই সময়ই এলাহাবাদের পাঠ চুকিয়ে সোলাইমান পাড়ি জমায় ব্রিটেনে। বিশ্বের 10টি প্রধান ধর্মের উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করে ডক্টর অফ ডিভাইনিটি। প্রফেসর চৌধুরী বুঝতে পারেন ছেলেটি গোল্লায় গেছে পুরোপুরি। ডক্টর সোলাইমান যে এখন ঢাকায় তা তিনি জানতেন না। জানলে ছায়াও মারাতেন না ওই লোকের। রূপালী দ্বীপের অদ্ভুত ধাতু সংক্রান্ত একতারা রাসায়নিক রিপোর্ট হাতে নিয়ে বসেছিলেন প্রফেসর চৌধুরী। তথ্যগুলো নোট করছিলেন ডায়েরিতে। এমন সময় পিয়ন জানালো এক লোক দেখা করতে চায়। কি নাম? ডক্টর সোলাইমান। মেজাজ খিঁচড়ে গেলেও কিছু করার নেই। সামাজিকতা বলে একটা কথা আছে। লোকটাকে হাসি মুখে ওয়েলকাম করলেন তিনি।
আরে আরে সোলাইমান যে, তুমি হঠাৎ কোথা থেকে? হাসি মুখে হাত বাড়িয়ে দিলেন ডক্টর সোলাইমান। করমর্দন করলেন প্রফেসর চৌধুরীর সাথে। আমি তো জানি তুমি এখন লন্ডনে। কাল সকালে এসেছি, 13 তারিখ চলে যাব। প্রফেসর চৌধুরী মনে মনে বললেন, তুমি এখনই চলে যাও না, কে ধরে রেখেছে? সোফায় বসে চারপাশে চোখ বুলালেন ডক্টর সোলাইমান। টেবিলের উপর রাখা চকচকে রূপালী ধাতু এবং আধখোলা ডায়েরির উপর তার দৃষ্টি স্থির হল। মনে হচ্ছে কঠিন কোনো সমস্যায় পড়েছ। তা বলতে পারো। আমি কি কোনো সাহায্যে আসতে পারি? তুমি আমাকে সাহায্য করবে? তুমি পাগল হয়েছ নাকি? কেন? আমার লাইন আর তোমার লাইন কি এক? এক হবে না কেন? তোমার লাইন কোনটা? আমার লাইন তুমি ভালো করেই জানো। দয়া করে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলো। তোমার ছেলে মেয়ে কেমন আছে বলো। চা খাবে? মেয়েটি কোথায় যায়? এখনো বের করতে পারোনি, তাই না? মেয়েটি? কোন মেয়েটি? তুমি কিন্তু চায়ের অর্ডার দাওনি এখনো। বেল টিপে চায়ের অর্ডার দিলেন প্রফেসর চৌধুরী। কোন মেয়েটি? তোমার ভাইজি, ইথার না কি যেন নাম, ঘুমের ঘোরে হাঁটে। সব কিছু শুনেছ তাহলে? কিছু কিছু শুনেছি। কার কাছে শুনেছ? রিয়াজের কাছে। মনে মনে ডক্টর আলী রিয়াজের মুন্ডুপাত করলেন প্রফেসর চৌধুরী। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি। কোন প্রশ্ন? মেয়েটি কোথায় যায় বের করতে পেরেছ? এখনো পারিনি, তবে শিগগিরই পারব। ডক্টর সোলাইমান হাসতে লাগলেন, গা জ্বালানো খিকখিক হাসি। পিয়ন চায়ের কাপ রেখে যাওয়ার পরেও তার হাসি থামল না। হাসছ কেন? এমনি এমনি। চাটা এরা বানায় ভালো, কি বলো? প্রফেসর চৌধুরী কোনো উত্তর দিলেন না। অসম্ভব বিরক্ত বোধ করছেন তিনি। চায়ের কাপ নামিয়ে রেখে ডক্টর সোলাইমান বললেন, এই সমস্যার সমাধান তুমি কোনোদিনও বের করতে পারবে না। প্রফেসর চৌধুরীর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল। কি করে বুঝলে? রিয়াজ বলেছে? না, রিয়াজ বলেনি, আমি বলছি। তোমার লাইনে এই সমস্যার কোনো সমাধান নেই। তাই নাকি? তোমার লাইনে আছে? তা আছে। এই ঘটনার চমৎকার থিওসফিক্যাল ব্যাখ্যা আছে। বলো শুনি। তুমি তো নাস্তিক, এই ব্যাখ্যা দিয়ে কি করবে? তবুও শুনে দেখি। সত্যি শুনতে চাও? চায়ের কাপে লম্বা করে চুমুক দিলেন ডক্টর সোলাইমান। শিশুরা জন্মগতভাবে নিষ্পাপ। শৈশবে মানুষের মধ্যে যে ভালোবাসা জন্মায়, সে ভালোবাসাও নিষ্পাপ। তোমার ঘটনার পাত্রপাত্রীদের মধ্যে শৈশব ভালোবাসা এত তীব্র ছিল যে ঈশ্বর খুশি হয়ে তাদের জন্য স্বর্গ নির্ধারিত করেছেন। ওরা সেই স্বর্গ থেকে মাঝে মধ্যে ঘুরে আসে। তোমার মাথার ঠিক আছে সোলাইমান? স্বর্গ নরক তো মৃত্যুর পরে। মেয়েটি জীবিত অবস্থায় ওখান থেকে ঘুরে আসছে কিভাবে? তুমি মূর্খ, তাই জানো না। মানুষ পৃথিবীতেও স্বর্গ নরকের নমুনা দেখতে পারে। ধর্মগ্রন্থে বহু উদাহরণ আছে, শুনতে চাও? কোনো পুণ্যের কাজ না, নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু না, শুধু ভালোবাসার জন্যই ওরা স্বর্গে যাবে? হ্যাঁ, শুধু ভালোবাসার জন্যই স্বর্গে যাবে। ভালোবাসার জন্যই মানুষ স্বর্গে গিয়ে থাকে, ভালোবাসার অভাবে গিয়ে থাকে নরকে। ভালোবাসাই সব কিছু। ঠাট্টা করছো নাকি? ঠাট্টা করবো কেন? তোমার ধর্মে লেখা আছে নাকি ওরকম কিছু? নিশ্চয়ই আছে। বুখারী এবং মুসলিম শরীফে আছে, ইমানদার না হয়ে কেউ স্বর্গ লাভ করতে পারবে না, এবং ভালোবাসা ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। তাই নাকি? পবিত্র কোরআনের যে সূরায় ইউসুফ জুলেখার প্রেম কাহিনী বর্ণনা করা হয়েছে,
সেই সূরার প্রারম্ভে স্বয়ং প্রতিপালক বলেছেন, আমি তোমাদের যে কাহিনীটি বলবো সেটি সবচেয়ে উত্তম কাহিনী। বিশ্বাস না হয় সূরা ইউসুফ 3 নম্বর আয়াত দেখতে পারো। বৃহদারণ্যক উপনিষদে আছে, যাজ্ঞবল্ক্য মৈত্রেয়কে বলেছেন, জায়ার নিকট যে পতি প্রিয় হয় তা পতির কারণে নয়, পতির নিকট যে জায়া প্রিয় হয় তা জায়ার কারণে নয়, মায়ের কাছে যে পুত্র প্রিয় হয় তা পুত্রের কারণে নয়। তিনি বলেছেন, তারা প্রিয় হয় তার কারণ সকলকে ব্যপ্ত করে একই আত্মা সর্বত্র বিরাজমান। বিশ্ব আত্মার কারণেই তারা প্রিয় হয়। তার মানে তুমি বলতে চাইছো মেয়েটা যেখানে যায় সেই জায়গাটা স্বর্গ? টেবিল থেকে রূপালী পাথরটা তুলে নিলেন প্রফেসর চৌধুরী। এই পাথরটা কেউ স্বর্গ থেকে আনা হয়েছে? হ্যাঁ, এই পাথরের বয়স পৃথিবীর বয়সের চেয়ে বেশি, তুমি জানো? হতে পারে পৃথিবী সৃষ্টির আগেই স্বর্গ নরক সৃষ্টি করা হয়েছে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোমাকে বাকি জীবন হেমায়তপুর পাগলাগারদে আটকে রাখার নির্দেশ দিতাম, কিন্তু আমার সে ক্ষমতা নেই। এরপর অনেকটা জোর করেই ডক্টর সোলাইমানকে বিদায় করেন প্রফেসর চৌধুরী। এখন ঘড়িতে বাজছে রাত 1:15। বাইরে শুক্লপক্ষের রাত। আর ঘন্টা দুয়েক পরেই হয়তো মেয়েটি রুটিন সফরে বেরিয়ে পড়বে। কোথায় যাবে কেউ বলতে পারে না। গতকাল জানার একটা সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু কাজে লাগাতে পারেননি। গাড়ির ইঞ্জিন বিগড়ে গিয়েছিল। আজ আবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু কেন যেন আর উৎসাহ পাচ্ছেন না। নিজের মধ্যে আলসেমি অনুভব করছেন। কিছুটা ভাইজির প্রতি দায়িত্ববোধের তাগিদে আর অনেকটা পেশাগত নৈতিক তাড়নায় মেয়েটির চিকিৎসা ভার নিয়েছিলেন প্রফেসর চৌধুরী। তখন আর 10টা মানসিক রোগের সাথে এই রোগের কোনো পার্থক্য আছে বলে তার মনে হয়নি। এখন পরিস্থিতি অন্যরকম। এখন শুধুমাত্র কৌতূহলের কারণে সমস্যাটির পিছনে লেগে আছেন তিনি, চিকিৎসার কারণে নয়। যে মেয়ে সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় রুম থেকে বেরিয়ে যেতে পারে, তার কোনো চিকিৎসা আদৌ সম্ভব কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে তার। সুদীর্ঘ পেশাগত জীবনে বহুবার ব্যাখ্যার অতীত রহস্যের মুখোমুখি হয়েছেন, অভিভূত হয়েছেন বিস্ময়, কিন্তু এরকম বিভ্রান্ত আগে কখনো হননি তিনি। সিদ্ধান্তহীনতাতেও ভোগেননি। স্যাটেলাইট যুগের এই পৃথিবীতে একটি মেয়ে রাতের বেলায় মখমলের নৌকায় চেপে সমুদ্র পাড়ি দেবে, মাত্র 20 মিনিটের মধ্যে 3 মাস কাটিয়ে আসবে কোনো এক রূপালী দ্বীপে, হাতে করে নিয়ে আসবে অপার্থিব একটা জিনিস, এটা কি হজম করা যায়? না, হজম করা যায় না। প্রকৃতিতে এরকম কিছু ঘটতে পারে না। প্রকৃতি বড়ই নিয়মনিষ্ঠ। এখানে রহস্যের কোনো স্থান নেই। যা কিছু রহস্য সব মানুষের মনে, ব্যাখ্যা করতে না পারার সীমাবদ্ধতায়। কাজে এখানেও কোনো গলদ আছে, জানার মধ্যে দেখার মধ্যে ফাঁক আছে। ওই ফাঁকটা বের করতে পারলেই জলবৎ তরলং হয়ে যাবে সব কিছু। শুরু থেকেই ব্যাপারটা দেখা যাক। মেয়েটির বাড়ি কক্সবাজার, মাতামুহুরী নদীর ধারে। নৌকা ভ্রমণের শৈশব স্মৃতি আছে মেয়েটির। শৈশব স্মৃতি আছে অলোক নামের একটি ছেলের সাথে খেলনা নৌকা বানানোর। স্মৃতিগুলো হারিয়ে যায়নি, মস্তিষ্কের গোপনে নিউরনে একটা কুঠুরিতে জমা হয়ে আছে। মেয়েটি তা জানে না। মানুষের মস্তিষ্ক বড় আজব জিনিস। সে চাইলে তার মালিককে এমন সব দৃশ্য দেখাতে পারে কিংবা শব্দ শোনাতে পারে যা কল্পনাতীত। মানুষ যখন পাগল হয়ে যায় কিংবা হ্যালুসিনেশন হয়, তখন তার পিছনে সিংহভাগ কৃতিত্ব থাকে মস্তিষ্কের। ধরা যাক ইথিকা নামের মেয়েটির বেলায়ও তাই ঘটেছে। যখন সে গভীর কোনো কল্পনায় আচ্ছন্ন হয়ে পড়ছে, তখন তার মস্তিষ্ক নিউরনের ভেতর থেকে শৈশব স্মৃতিটাকে জাগিয়ে তুলছে। শৈশব স্মৃতির উপাদান ও চরিত্রগুলো জীবন্ত হয়ে ফিরে আসছে মেয়েটির কাছে। অলোক নামের ছেলেটি নীল মখমলের নৌকা নিয়ে হাজির হচ্ছে। মেয়েটি ভাবছে এগুলো বাস্তব, কিন্তু রূপালী দ্বীপের ওই ধাতুখণ্ড, ওটা মেয়েটির হাতে এলো কিভাবে?
ওটা তো শৈশব স্মৃতিতে ছিল না। নোট বইয়ের এই পৃষ্ঠাটি ছিঁড়ে ফেললেন প্রফেসর চৌধুরী। ব্যাখ্যার মধ্যে গলদ আছে, অন্যভাবে দেখতে হবে, কিন্তু কিভাবে? তিনি লিখলেন, মেয়েটি শুধু কল্পনাতেই আবদ্ধ থাকছে না, সেই সাথে হেঁটে বেরিয়ে যাচ্ছে বাইরে, চলে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে সমুদ্র আছে, রূপালী দ্বীপ আছে। গভীর চিন্তা বা ট্রান্স স্টেটে থাকা অবস্থায় মানুষ কি করছে তার কোনো খেয়াল থাকে না। এ অবস্থায় মাইলের পর মাইল হেঁটে যাওয়া সম্ভব। সম্পূর্ণ অপরিচিত কোনো জায়গায় হাজির হওয়াও বিচিত্র নয়, কিন্তু জায়গাটা বাংলাদেশের মধ্যে থাকতে হবে, নিদেন পক্ষে পৃথিবীর মধ্যে। মেয়েটি 20 মিনিটের মাথায় যে জায়গা ঘুরে আসছে, সেরকম কোনো রূপালী দ্বীপ কি আছে এই পৃথিবীতে? রূপালী ধাতুর টুকরো কিন্তু সে কথা বলে না। তবে কি এটা পৃথিবীর বাইরের কোনো জগৎ? এটা কি সেই যমজ পৃথিবী বা টুইন আর্থ যার কথা কল্পনা কাহিনীতে পাওয়া যায়? ওখানে কি যমজ লোকদের জন্য অগ্রাধিকার? এরিক ফন দানিকেন এবং আরও অনেকে যে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্বের কথা বলেছেন, এটা কি সেই সমান্তরাল বিশ্ব? এটা কি পৃথিবীর খুব কাছাকাছি অথচ দৃষ্টিসীমার বাইরে অবস্থিত? এটা কি লালনের সেই বাড়ির কাছে আরশিনগর? নোট বইয়ের এই অংশটিও ছিঁড়ে ফেললেন প্রফেসর চৌধুরী। কল্পকাহিনী আর বিজ্ঞান এক জিনিস নয়। সায়েন্স ফিকশনের নামে অতীতে বহু গাঁজাখুরি কথাবার্তা বলা হয়েছে, ভবিষ্যতেও বলা হবে। সেসব নিয়ে নষ্ট করার মতো সময় তার নেই। পৃথিবীর ঘটনার ব্যাখ্যা পৃথিবী থেকেই জোগাড় করতে হবে, পৃথিবীর বাইরে যাওয়া নিষ্প্রয়োজন। ভাবতে ভাবতে রাত 3টার দিকে আগাগোড়া ঘটনার একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেললেন প্রফেসর চৌধুরী। ব্যাখ্যাটি এরকম: অলোক পানিতে ডুবে মারা যায়নি, মারা গেছে চপল। কিন্তু অলোক সে কথা চেপে যায়, সে চপল নামেই বড় হয়ে ওঠে। শয়তান একলাস উদ্দিনই হল সেই অলোক। ইথিকার প্রতি একলাস উদ্দিনের লোভ ছোটবেলা থেকেই। দেখতে সুন্দরী, তার উপর বড় লোকের মেয়ে। সম্পত্তি হাতানোর এই সুযোগ হাতছাড়া করতে মন চাইল না। গন্ধ শুকে শুকে হাজির হলো ঢাকায়। কায়দা করে জুটিয়ে নিল প্রাইভেট টিউশন। টিউশনির ফাঁকে মেয়েটিকে পটিয়ে ফেলে একলাস উদ্দিন। ভুলিয়ে ভালিয়ে একদিন বলধা গার্ডেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে সম্মোহিত করে। সম্মোহিত অবস্থায় সাজেশন দেয়, এই জায়গার নাম রূপলী দ্বীপ, আমরা রাতের বেলায় মকমলের নৌকায় চড়ে এই দ্বীপে বেড়াতে আসব। এরপরের ঘটনা সহজেই অনুমেয়। পোস্ট হিপনোটিক এফেক্টে সেই সাজেশনের ফলে রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে পড়ে মেয়েটি। বাইরে অপেক্ষা করে একলাস উদ্দিন। মেয়েটি বেরোলেই তাকে সুবিধাজনক যে কোনো জায়গায় নিয়ে যায়। পূর্ব সাজেশনের ফলে প্রতিটি জায়গাকেই রূপালী দ্বীপ বলে ভ্রম করে মেয়েটি। তালাবদ্ধ অবস্থায় বেরিয়ে যাওয়ার ব্যাপারটি ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। স্পষ্টতই বাসার দ্বিতীয় কোনো ব্যক্তি তালা খুলে দিয়ে তাকে সাহায্য করছে। এটা মকু কিংবা সোনিয়া, যে কোনো একজনের কাজ হতে পারে। সোনিয়া হওয়ার সম্ভাবনাই বেশি। হৃদয়ঘটিত ব্যাপারে মেয়েরা মেয়েদেরকে সাহায্য করে থাকে। পৃথিবীর চেয়ে অধিক বয়সের তেজস্ক্রিয় ধাতু নিয়ে আসার ব্যাপারটি কাকতালীয় ঘটনার সন্দেহ নেই। সম্ভবত এটি কোনো উল্কার ধ্বংসাবশেষ। বলধা গার্ডেনে হাঁটাহাঁটি করার সময় মেয়েটি কুড়িয়ে পায়। কিংবা এমনও হতে পারে পৃথিবীর বয়স আমরা যা জানি আসলে তার দ্বিগুণই। 20 মিনিটের মধ্যে রূপালী দ্বীপ থেকে ঘুরে আসার ব্যাপারটি আরেক ধোঁকাবাজি বলে মনে হয়। খোঁজ নিলে দেখা যাবে যেদিন তারা গাড়ি নিয়ে অনুসরণ করেছিলেন সেদিনই কেবল 20 মিনিটের মধ্যে ফিরে এসেছে মেয়েটি। অন্য কোনো সময় সকালের আগে ফেরেনি। তাকে বোকা বানানোর জন্য এটা করা হয়েছে। মেয়েটির পায়ে রূপালী বালি লেগে থাকতে দেখেছিলেন প্রফেসর চৌধুরী। আসলে ওটা ছিল তার চোখের ভ্রম। সম্ভবত রূপালী জড়ি জাতীয় কিছু মেয়েটির পায়ে লাগিয়ে দিয়েছিল একলাস উদ্দিন। কক্সবাজার থেকে ফেরার পর একলাস উদ্দিনের সাথে কথা বলেছিলেন প্রফেসর চৌধুরী। লোকটা তার কাছে স্বীকার করেছে তার বাড়ি চকরিয়ায় এবং পিতার নাম ফিরোজ উদ্দিন।
ইখলাসউদ্দিনই যে অলোক এবং ঘটনার মূল কালপ্রিট তাতে কোনো সন্দেহ নেই। লোকটাকে টিউশনি থেকে বিদায় দিলে এবং মেয়েটির মন থেকে পোস্ট হিপনোটিক সাজেশনটি মুছে ফেললে সব ল্যাটা চুকে যাবে। লেখা শেষ করে কলম বন্ধ করলেন প্রফেসর চৌধুরী। আরেকটি সিগারেট ধরিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার পর্যালোচনা করলেন ব্যাখ্যাটি, কোনো খুঁত পেলেন না। শার্লক হোমস বলতেন, সম্ভাব্য খুনিদের তালিকা থেকে প্রমাণের অভাবে একজনের পর একজন বাদ পড়তে পড়তে শেষ পর্যন্ত যার নাম অবশিষ্ট থাকবে তার বয়স মাত্র 8 মাস হলেও সেই খুনি। যেহেতু বর্তমান ঘটনার আর কোনো ব্যাখ্যা হতে পারে না, কাজেই তার এ ব্যাখ্যাটি অনিবার্যভাবে সত্য। জানলা থেকে সরে এলেন প্রফেসর চৌধুরী। মনের মতো একটি ব্যাখ্যা দিতে পেরে নিজের মধ্যে সীমাহীন ফুর্তি অনুভব করলেন। অনেকদিন পর কাবার্ড খুলে ভদকার বোতলটা বের করলেন। আনকোরা নতুন বোতল, তার এক রাশিয়ান বন্ধু দিয়েছিল, এখনো ছিপি খোলা হয়নি। গ্লাসে ভদকা ঢেলে সোডা ওয়াটার মেশালেন তিনি। ফ্রিজ খুলে বরফ বের করলেন। বাসায় তিনি ছাড়া আর কেউ নেই। রেহানা গেছে সিলেটে, ছেলে মেয়ে সহ। ফ্রিজ ভর্তি করে 3 দিনের খাবার রেখে গেছে। গ্লাসে চুমুক দিয়ে পরবর্তী প্ল্যান সম্পর্কে ভাবলেন প্রফেসর চৌধুরী। থানায় খবর দিতে হবে, জন্মের মতো শিক্ষা দিতে হবে ইখলাসউদ্দিনকে। ব্যাটা শয়তান, মাস্টারের নামে স্কুলের মেয়ের সাথে লটর পটর। এবার বুঝবে কত ধানে কত চাল। প্রথম পেগ দ্রুত শেষ হয়ে গেল। বোতল থেকে দ্বিতীয় পেগ ঢালতে ঢালতে ডক্টর সোলাইমানের কথা ভাবলেন প্রফেসর চৌধুরী। বেচারার জন্য তার করুণা হয়। মানুষটা এভাবে গোল্লায় যাবে এটা তিনি ভাবতেও পারেননি। স্যাটেলাইটের যুগের পৃথিবীতে বসে একজন শিক্ষিত লোক কিভাবে স্বর্গ নরক বিশ্বাস করতে পারে এটা তার মাথায় ঢোকে না। তুলনামূলক ধর্মতত্ত্বপরও কোনো আপত্তি নেই, তাই বলে এসব বালখিল্য জিনিস বিশ্বাস করতে হবে? তৃতীয় পেগ শেষ করার পর প্রফেসর চৌধুরী অনুভব করলেন মাথাটা অল্প অল্প ঘুরছে। এটা রাত জাগার কারণেও হতে পারে। শরীরের উপর দিয়ে খুব ধকল গেছে কয়েকদিন, তার এখন বিশ্রাম নেওয়ার সময়। রাত অনেক হয়েছে। শেষ পর্যন্ত কয় পেগ টেনেছিলেন খেয়াল নেই। ওই অবস্থাতেই আধশোয়া হয়ে ঘুমিয়ে পড়েছিলেন সোফায়। ঘুম ভাঙলেও ভোর 6টার দিকে, টেলিফোনের বিকট আওয়াজে। সীমাহীন বিরক্তি নিয়ে ফোন ধরলেন তিনি। হ্যালো। তাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে গোলাম রাব্বানি বললেন, এক্ষুনি বাসায় চলে এসো। কেন, কি হয়েছে? নিজের চোখেই দেখবে। 45 মিনিট পর প্রফেসর চৌধুরী উজবুকের মতো দাঁড়িয়ে আছেন একটি মেয়ের বিছানার পাশে। মেয়েটির নাম ইথিকা। মেয়েটি তখনও অঘরে ঘুমোচ্ছে, ছেলে মানুষের মতো আলুথালু হয়ে। মাথা সরে গেছে বালিশ থেকে নিচে। মেয়েটির হাতে ধরা একটি দৈনিক পত্রিকা। পত্রিকাটি পৃথিবী নামক কোনো গ্রহ থেকে প্রকাশিত বলে মনে হচ্ছে না। অক্ষরগুলো সম্পূর্ণ অপরিচিত। গোলাম রাব্বানির মনে পড়ল মেয়েটি গতকাল তার কাছ থেকে পত্রিকা নিয়েছিল। তিনি চিনতে পারলেন এটাই সেই পত্রিকা, কিন্তু কোনো কারণে অক্ষরগুলো সব উল্টে গেছে। প্রফেসর চৌধুরীকে কথাগুলো বললেন তিনি। প্রফেসর চৌধুরী কোনো জবাব দিলেন না। পত্রিকার অক্ষর উল্টে যাবার অর্থ তিনি জানেন। কোনো বস্তু যখন এক মাত্রা থেকে ভিন্ন মাত্রার জগতে প্রবেশ করে তখন সেটি উল্টে যায়। পৃথিবী একটি 3 মাত্রার জগৎ, কোনো সন্দেহ নেই। মেয়েটি ওই পত্রিকা হাতে পৃথিবীর বাইরে কোনো চতুর্মাত্রিক জগতে গিয়েছিল। প্রফেসর চৌধুরী ছুটে বেরিয়ে এলেন রাস্তায়। পাগলের মতো গাড়ি ড্রাইভ করলেন। গোলাম রাব্বানির জন্য দাঁড়ালেন না। তার সমস্ত চিন্তা এলোমেলো হয়ে গেছে। ডক্টর সোলাইমানকে খুঁজে বের করতে হবে এক্ষুনি। সেদিন রাতেও আকাশে চাঁদ উঠল, ঘোড়ার খুঁড়ের মতো চাঁদ। দিগন্তে জ্বলে উঠল তারা।
রাত জাগা বাতাসে কেবল বুনো ফুলের গন্ধ। অনেক রাতে একটি ঘরের দরজা খুলে গেল। একটি ছায়া নেমে এলো বাইরে। ঘড়িতে তখন রাত 3:10। লাইট পোস্টের আলোয় ছায়াটিকে দেখলেন গোলাম রাব্বানি। প্রফেসর চৌধুরীও চিনতে পারলেন, কিন্তু কিছু বললেন না। গোলাম রাব্বানি কাঁপা কাঁপা গলায় বললেন, কি হলো, গাড়ি স্টার্ট করো। না। কেন? গাড়ির হেডলাইট চালানো হয়েছে ততক্ষণে। সেই আলোয় আঙুল তুলে দেখালেন প্রফেসর চৌধুরী। দেখো। গোলাম রাব্বানি দেখলেন মেয়েটিকে আজ অপূর্ব লাগছে, যেন সে এই পৃথিবীর নয়, পরীর দেশের কেউ। গাড়ির হেডলাইটের আলোয় ঝলমল করছে পরনের লাল বেনারসি। তিনি মনে মনে হোঁচট খেলেন। লাল বেনারসি মেয়েরা কখন পরে? বিড়বিড় করে প্রফেসর চৌধুরী বললেন, ওকে যেতে দাও, পৃথিবীতে ওর বড় কষ্টে কেটেছে। গোলাম রাব্বানির চোখ দিয়ে জল ঝরতে লাগল। দোতলার একটি ঘরে তখনও বাতি জ্বলছে। তখনও সদ্য লেখা একটি চিঠিতে কলমের কালি শুকোয়নি। অক্ষরগুলো এখনো জীবন্ত। সেই চিঠিতে বিদায়ের সম্ভাষণ আছে, কিন্তু ফিরে আসার প্রতিশ্রুতি নেই। এখানেই শেষ হল সাহিদ ইকবালের লেখা ইথিকা। উপন্যাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।